Yes, sir. Good morning. Good morning, everybody. আজকে আমরা যে জিএনএম এর ক্লাস শুরু করেছি স্যার, যেরকম ভাবে আমরা প্রি প্ল্যান করেছিলাম আপনি এগোচ্ছেন, আমি সেটাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে আমাদের এখানে এই যে লাস্ট মিনিট আমরা ফ্রেজ আপ করছি, অর্থাৎ আমরা যে লাস্ট মিনিটের ল্যাপের দৌড়টা দিচ্ছি আমাদের এই জিএনএম জয়েন্ট এন্ট্রান্সের জন্য, এখানে কিন্তু আমরা যেটা স্যার করাচ্ছেন যেভাবে, ঠিক এইভাবেই আমরা এগিয়ে যাব। যেটা হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে প্যাটার্নে কোশ্চেন এসছে, যে ডিফিকাল্টিস ছিল, ঠিক সেই ডিফিকাল্টিস লেভেলটাকে আমরা অ্যাটেন্ড করবার জন্য যত কঠিন থেকে কঠিনতর অঙ্ক করা যায় আমরা সেগুলো করব। এবং ওই ধরনের যে অঙ্কগুলো আমাদের স্টাডি মেটেরিয়ালে রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ স্টাডি মেটেরিয়ালে আমরা এই রকমই কঠিন প্যাটার্নের প্রচুর অঙ্ক দিয়ে রেখেছি, সেগুলো তোমাদের প্র্যাকটিস করে দেখতে হবে তোমরা পাচ্ছ কি পাচ্ছ না। এবং আমরা ক্লাসে বিগত বছরগুলোতে জিএনএম এএনএম এর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যে ধরনের কোশ্চেন এসছে যে চ্যাপ্টার থেকে, আমরা সেগুলো করিয়েই দেবো, যাতে তোমাদের সুবিধে হবে যে আগের বছরগুলোতে যেরকম কঠিন প্রশ্নগুলো এসছিল সেগুলোকে কি করে কুইকার ম্যাথের মাধ্যমে ইজি ট্রিক্স ইউজ করে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি। এবং আমরা তাড়াতাড়ি সলভ করার পাশাপাশি আমরা সেই প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করব এবং আমাদের যাতে 80 থেকে 90% কমন আসে। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, এএনএম এবং জিএনএম এ যদি র্যাঙ্ক করতে হয় তাহলে কিন্তু অঙ্কটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। কারণ এএনএম জিএনএম এ ম্যাক্সিমাম মেয়েরা বা ছেলেরা আর্টস থেকে আসে। যারা আর্টস থেকে আসবে তাদের একটা অঙ্কে ভীতি থাকে, তারা অঙ্ক ছুঁয়ে দেখে না। অঙ্কের এই 10 নাম্বার কিন্তু আমাদের র্যাঙ্ক পার্থক্য গড়ে দেবে। অর্থাৎ 10-এ যে 9-8 পাবে সেই কিন্তু 5000-এর মধ্যে র্যাঙ্কে ঢুকবে। কারণ দেখো, ফিজিক্যাল সায়েন্স মোরাললেস সবাই ভালো করবে, লাইফ সায়েন্স মোরাললেস সবাই ভালো করবে, ইংলিশ মোরাললেস সবাই ভালো করবে, জিকে সবারই অ্যাভারেজ যাবে, মডারেট যাবে। জিকেতে কেউ বিরাট কিছু করতে পারবে না, কারণ অগাধ সমুদ্র। সেই জায়গা থেকে জিকেতে যেখানে সবাই মডারেট থাকবে, অঙ্কে কিন্তু যারা এগিয়ে যাবে তারাই কিন্তু বাজি মাত করবে। কেন? তার কারণ হচ্ছে, প্রথমত যারা সায়েন্স থেকে এসছে তারাও কিন্তু 11-12-এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছিল 2 বছর ধরে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়েছে, তারা অঙ্ক ছুঁয়ে দেখেনি এবং 2 বছরে তারাও অঙ্ক ভুলে গেছে। যারা 9-10-এ অঙ্ক ভালো করেছিল তারাও কিন্তু এই 2 বছরে 11-12 করার জন্য তারা কিন্তু ভুলে গেছে। এবারে যারা আসছে তারা তো এমনিতেই অঙ্ক ভীতি এবং অঙ্ক করেনি। তাহলে যারা এই ফাঁকে অঙ্কটাকে ভালো করবে, এই 10 নাম্বার কিন্তু তাদের র্যাঙ্কে ফারাক করে দেবে। অর্থাৎ অঙ্কতে যদি কেউ ভীতি রেখে ভাবে যে আমার তো লাইফ সায়েন্সে 50 নাম্বার আছে, আমি লাইফ সায়েন্সটাই খুব ভালো করে পড়ি, লাইফ সায়েন্সে সবাই মোরাললেস 40-45-42 তুলবেই। সেরকম ফিজিক্যাল সায়েন্সে অঙ্কটা যারা করবে, ফিজিক্যাল সায়েন্সেরও কিন্তু অঙ্কের ওপর নির্ভর করে গোটা 10 কোশ্চেন আসে, কিন্তু যারা ফিজিক্যাল সায়েন্সের অঙ্কটাকে বাদ দেবে তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। ফিজিক্যাল সায়েন্সেরও অঙ্ক তাদের করতে হবে এবং লাইফ সায়েন্সে তাদের 45 অ্যাবাভ টার্গেট রাখতে হবে। 45 অ্যাবাভ যারা থাকবে তারাই সরকারি কলেজে র্যাঙ্ক পাবে। সরকারি কলেজে যদি তুমি র্যাঙ্ক পেতে চাও তাহলে তোমাকে লাইফ সায়েন্সে 45-এর ওপরে টার্গেট রাখতে হবে এবং তোমাকে ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্কের পার্ট আছে, অঙ্ক করতে হয় যেগুলো, বিভিন্ন লাইটের অঙ্ক আছে, তারপরে তোমার বিভিন্ন যে তোমার ওখানে ফিজিক্যাল সায়েন্সে যেটা এখন তোমরা 11-12-এ যে অঙ্কগুলো তোমরা করছো, রেস্ট অফ মোশন থেকে করছো, প্রজেক্টাইল মোশন থেকে করছো, 2 ডাইমেনশন থেকে করছো, এরই প্রিলিমিনারি বেস ওয়াইজ যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এড়িয়ে যাবে না।
কারণ আমরা দেখতে পাচ্ছি যেমন নিটের মেয়েরা যারা নিট করছে 2 বছর ধরে, যারা নিটে 2 বছর ধরে লাগাতার প্রয়াস করছে এবং 2 বছর ধরে খাটছে, সেই নিটের মেয়েরা কিন্তু যখন নিটে ব্যর্থ হচ্ছে তারা কিন্তু জেন পাসে এসে ধাক্কা দিয়ে জেন পাসটাকে তারা ক্লিয়ার করে দিচ্ছে এবং জেন পাসের সরকারি কলেজের র্যাঙ্কের প্রথম 1000-এর মধ্যে তারা ঢুকছে। এরম ভাবেই যারা আবার জেন পাসটা খুব ভালো করে করছে, জেন পাসে ফিজিক্যাল সায়েন্সের মানে তাদের যে ফিজিক্সের ম্যাথ, সেই ফিজিক্সের ম্যাথ যখন তারা খুব ভালো করে করছে, সেই ফিজিক্সের ম্যাথটাই তাদের আবার কাজে দিচ্ছে কিন্তু তারা যখন জিএনএম এ বসছে এবং জিএনএম এ তারা তখন আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ম্যাথটা ভালো করছে। অতএব তখন যারা শুধু জিএনএম করছে তাদের থেকে অনেকটা এগিয়ে থাকছে, কারণ তারা ফিজিক্যাল সায়েন্সের ম্যাথসের যে স্কোরটা করছে সেটা বাকি কেউ করতে পারছে না। আবার ঠিক সেই রকম ভাবে আমরা দেখছি যারা ম্যাথটা ভালো করছে জিএনএম এ তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। অতএব ম্যাথে যদি তোমরা ভীতি করো বা ম্যাথ থেকে যদি 10-এর মধ্যে 9, 8 না তুলতে পারো তাহলে কিন্তু পার্থক্য গড়ে দেবে, কারণ ওই 8, 9 নম্বরটা কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা ছেলেরা তুলতে পারে না। আমরা সেই জন্য যেটা করব, যেটা সাজেস্টিভ অঙ্ক, যে প্যাটার্নের অঙ্ক অলরেডি এসছে জিএনএম এ, সেই প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করব। কেন না, ওই লেভেলের অঙ্কগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব এবং সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার তোমাদের বলে দেবে আমাদের মেটেরিয়ালে কোন কোন দাগের অঙ্কগুলো হচ্ছে ওই প্যাটার্নের অঙ্ক। অর্থাৎ আজকে যে তোমরা অঙ্ক করছো সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এই সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টে কোন কোন অঙ্কগুলো আমাদের মেটেরিয়ালে আছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের অঙ্কের সঙ্গে যায় এবং সেই প্যাটার্নের সেই ডিফিকাল্টিস লেভেলটাকে দেওয়া আছে এবং তার ভিত্তিতে যে আমরা মক টেস্ট করব, সেই মক টেস্টে যে সাজেশন গুলো দেবো, মক টেস্টের অঙ্কগুলোকে যদি তোমরা ঠিক করে প্র্যাকটিস করো, মক টেস্টের অঙ্কগুলোকে যদি তোমরা ঠিক করে মাথায় রাখার চেষ্টা করো, এবং সব থেকে বড় কথা যে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে টেস্ট সিরিজে অর্থাৎ আমাদের মেটেরিয়ালে, সেই অঙ্কগুলোকে যদি তোমরা করো কমন পাবেই পাবেই পাবেই। 80-90% কোশ্চেন ওখান থেকে কমন পাবেই। প্রতি বছর মেয়েরা পেয়েছে, কিন্তু যারা করবে না, ফাঁকি মারবে, ওই অঙ্কগুলোই করবে না, তারা কিন্তু অঙ্ক কমন পেয়েও ছেড়ে আসবে এবং আমরা দেখিয়ে দেবো যখন পরীক্ষা হয়ে যাবে যা কোশ্চেন এসছে তাই কোশ্চেন কিন্তু আমাদের মেটেরিয়ালে ছিল এবং ওই প্যাটার্নের অঙ্কই এসছে, ওই টাইপেরই অঙ্ক এসছে। সেই জন্য আমরা এখন প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলোকে করার চেষ্টা করছি। প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলোকে যদি করি আমরা বুঝতে পারবো যে এই সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টেড কোন লেভেলের ডিফিকাল্টির পরীক্ষাগুলো হয়। সেই পরীক্ষার ডিফিকাল্টি লেভেলের অঙ্কগুলো স্যার তোমাদের করিয়ে তৈরি করে দেবে, কুইকার ম্যাথস ইউজ করবে, ট্রিক্স ইউজ করবে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে কত সহজে এই কঠিন কঠিন অঙ্কগুলো করা যায় এবং স্যার তোমাদের মেনশন করে দেবে যে কোন কোন ধরনের অঙ্কগুলো স্টাডি মেটেরিয়ালে আছে যেগুলো এই প্যাটার্নের সঙ্গে মেলে এবং সেগুলো তোমাদের প্র্যাকটিস অবশ্যই অবশ্যই করতে হবে। সেগুলো কিন্তু তোমরা ফাঁকি মারবে না, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। করতে না পারলে ক্লাসে এসে স্যারকে বলবে যে স্যার আমি এই অঙ্কগুলো করতে পারিনি, আমাকে এগুলো করিয়ে দিন। স্যার করিয়ে দেবে, অফলাইন হোক বা অনলাইন হোক। কিন্তু তোমরা যদি না বলো যে স্যার করিয়ে দিন, এই অঙ্কগুলো আমরা পারিনি, তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ সব অঙ্ক ক্লাসে করাতে গেলে এই অল্প সময়ের মধ্যে আমরা সিলেবাস কভার করতে পারবো না। সেই জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন করানো হবে, কোন কোন অঙ্ক তোমাদের করতে হবে হোমওয়ার্ক দেওয়া হবে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেগুলো আটকাবে সেগুলো আবার ক্লাসে করিয়ে দেওয়া হবে। কিন্তু অঙ্ককে যদি কেউ ফাঁকি মারে বা বাইপাস করে তার পক্ষে সরকারি কলেজে র্যাঙ্ক করা সম্ভব নয়। ফিজিক্যাল সায়েন্সের ম্যাথকে যদি কেউ বাইপাস করে তার জন্য কিন্তু কোনো মতেই র্যাঙ্ক করা সরকারি কলেজে সম্ভব নয়। আর লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো ভালো করতেই হবে, কিন্তু অঙ্কটাকে সবাই বাইপাস করার চেষ্টা করে। এইখানেই কিন্তু পার্থক্য এবং ফারাক গড়ে দেবে। আমরা যেটা বললাম আজকে সেটা যেন মাথায় থাকে এবং আমরা আগামী দিনে সমস্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলোই সলভ করব এবং সেই প্যাটার্নের যত অঙ্ক আছে প্র্যাকটিস করব। দেখব পরীক্ষায় 80-90% কোশ্চেন আমাদের কমন আসছে। বোঝা গেছে স্যার? আপনি এবার কন্টিনিউ করুন প্লিজ। থ্যাংক ইউ। তো সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে কি জানো? সিম্পল ইন্টারেস্ট মানে যে যখন কোনো তুমি কারো কাছ থেকে টাকা ধার নাও বা জমা, কারো কাছে টাকা তুমি জমা রাখো,
তখন তুমি ওই ধার নেওয়ার জন্য কিছু পেনাল্টি দিতে হবে, অথবা টাকা জমা রাখার জন্য তোমাকে সে কিছু গিফট বা পেনাল্টি তার পক্ষ থেকে দেয়। তো এই যে এক্সট্রা যে টাকাটা তোমাকে দিতে হয় বা তুমি তার কাছ থেকে পাও, তো এই এক্সট্রা টাকাটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট। তো এটা দুভাবে হয়, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পলটা কেমন হয়, ধরো তুমি কিছু টাকা পি, এখানে পি দিয়ে বলা হয়, পি মানে হচ্ছে প্রিন্সিপাল। তো কিছু টাকা তুমি ধরো ব্যাংকে ব্যাংক থেকে ধার নিয়েছো। তো ধার নেওয়ার পর তুমি যখন তাকে ফেরত দেবে, তখন তোমাকে কিছু এক্সট্রা টাকা ব্যাংকে দিতে হবে। এটা যখন ধার নিয়েছো, এটা যখন ধার নিয়েছো। আচ্ছা, এবার যখন জমা রেখেছো, এটা এই এক্সট্রা টাকাটা কাকে দিতে হয়, না ব্যাংকে দিতে হয়। আর যখন তুমি জমা রাখবে, তখন কি হবে, না তুমি কিছু প্রিন্সিপাল তো জমা রাখবে, প্রিন্সিপাল মানেই এখানে টাকা বোঝায়। তো তোমাকে ব্যাংক কিছু এক্সট্রা টাকা দেয়, এটা ব্যাংক তোমাকে দেয়। তো এই যে দুটো কেস হচ্ছে, যে তোমাকে এটা হচ্ছে ব্যাংক কে হয়, আর এটা হচ্ছে ব্যাংক দেয়। এই যে এক্সট্রা টাকা, এই দুটো কেসের ক্ষেত্রে এটাকে বলা হয় ইন্টারেস্ট। তো আমরা আজকে বেসিক্যালি যে এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন আসে, কখনো 2 কখনো 3টে। তো কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, সেই কোশ্চেন গুলো তার কোন কোন ফর্মুলা ইউজ হয়, সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং নোটে, আমাদের যে নোটটা এখানে দেওয়া আছে, তো এই নোটে কোথায় কোথায় সেই কোশ্চেন গুলো আছে বা বাড়িতে গিয়ে কি প্র্যাকটিস করবেন সেগুলো বলবো। তো সিম্পল ইন্টারেস্ট নাম শুনেই বুঝতে পারছো ব্যাপারটা একটু সিম্পল, আর কম্পাউন্ড মানেই তো হচ্ছে জটিল টাইপের। তো যখন সিম্পল ইন্টারেস্ট নামটা বুঝতে পারছো যে সিম্পল, এটা মানে কি, ধরো তুমি কোনো টাকা 2 বছরের জন্য ধার নিয়েছো, 2 ইয়ার্স। তো সিম্পল ইন্টারেস্ট কি বলছে, এই যে তুমি টাকা ধার নিয়েছো, কত টাকা ধার নিয়েছো তোমাকে বলতে হবে। ধরে নাও তুমি পি টাকা ধার নিয়েছো, পি টাকা ধার নিয়েছো, কত বছরের জন্য ধার নিয়েছো, 2 বছরের জন্য ধার নিয়েছো। এবার বলছে এইখানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্টের মানে হচ্ছে, এটা যদি সরল সুদ হয় মানে সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে সরল সুদের হার। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় যদি তোমাকে বলে দেয় রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট, কি বলবে, রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট পার ইয়ার। এই ইয়ার কে অনেক সময় লেখা হয়, কি লেখা হয়, না দেখেছো না, যে টিভিতে যখন অ্যাড দেয়, বিভিন্ন পলিসির অ্যাড দেয়, বিভিন্ন ওই টাকা ইনভেস্ট করার যেসব অ্যাপের অ্যাড দেয়, সেখানে লেখা থাকে, দেখবে পিএ, পাশে একটা লেখা থাকে। পিএ মানেই হচ্ছে পার অ্যানাম। তো এই আর পার্সেন্ট 3টে জিনিস লাগবে, মানে কি কি লাগছে, একটা হচ্ছে প্রিন্সিপাল পি, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমি আবার বলছি কি কি লাগবে, একটা লাগবে প্রিন্সিপাল, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, একটা লাগবে টাইম ইন্টারভ্যাল, যেটাকে আমরা স্মল টি বা এন দিয়ে ডিনোট করে অনেকে, যেটা বলছে টি দিয়ে ডিনোট করছি। আরেকটা লাগবে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে বলা হয় আর। রেট অফ ইন্টারেস্ট এরকম লেখা থাকবে আর পার্সেন্ট পার ইয়ার বা পার অ্যানাম। এইটা খুব ইম্পর্টেন্ট, পার ইয়ার নাকি পার 6 মান্থ, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন পর্যন্ত কি বললাম, যে একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য একটা প্রিন্সিপাল লাগে, একটা টাইম ইন্টারভ্যাল লাগে, একটা রেট অফ ইন্টারেস্ট লাগে। তো সিম্পল ইন্টারেস্ট কি বলছে, যদি তোমার প্রিন্সিপাল পি হয়, টাইম ইন্টারভ্যাল পি হয়, এবং রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট পার ইয়ার হয়,
তাহলে এই টাইম ইন্টারভ্যালটাকে যদি এরকম বলে দেওয়া টি ইয়ার, তাহলে তোমার টোটাল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হবে, পি আর টি বাই 100। তাহলে টোটাল ইন্টারেস্ট এটা কার জন্য হবে, এটা শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের জন্য। এখান থেকে যা বোঝালাম এখান পর্যন্ত এই পুরোটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের টোটাল ইন্টারেস্ট কি হবে, প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু পি বাই 100। আচ্ছা আমি এখানে রেট অফ ইন্টারেস্ট ব্যাপারটা বলিনি, এটা একটু আলোচনা করে নিই। তো r% পার ইয়ার রেট অফ ইন্টারেস্ট, আর পার্সেন্ট বলতে কি বোঝায়, এই পার্সেন্টেজের সাইনটা কি বুঝিয়ে দেয় আমাদেরকে, যে 100 টাকার মধ্যে কত, বোঝায় না, যে 100 টাকার মধ্যে r% মানে হচ্ছে আর টাকা আউট অফ 100, তাই না? রেট অফ ইন্টারেস্ট বলতে বোঝায়, তোমাকে বলতে তুমি 60% নাম্বার পেয়েছো, তার মানে কি বোঝায়, তুমি 100 এর মধ্যে 60 পেয়েছো। এখানে বলছে r% মানে আর টাকা আউট অফ 100 রুপিস। তাহলে r% রেট অফ ইন্টারেস্ট বলতে বোঝায় যে 100 টাকার ইন্টারেস্ট of 100 rupees is r rupees। কখন, পার ইয়ার, তো পার ইয়ার। তার মানে তুমি যদি ব্যাংক থেকে সাপোজ 100 টাকায় ধার নিয়েছো, তুমি ব্যাংক থেকে যদি 100 টাকা ধার নাও, তো 1 বছর পর তোমাকে ব্যাংককে কত টাকা ফেরত দিতে হবে, 100, তার সঙ্গে আরো আর টাকা ফেরত দিতে হবে। এই রেট অফ ইন্টারেস্ট মানে বোঝাচ্ছে যে তুমি যার কাছ থেকে ধার নিয়েছো সে কতটা পেনাল্টি তোমার উপর ধার্য করছে। পার্সেন্ট মানে বোঝায় 100 এর মধ্যে, মানে ধরো কোনো ব্যাংক বললো আমার 10% পার ইয়ার রেট অফ ইন্টারেস্ট, তার মানে তুমি 100 টাকা যদি ধার নাও, তাহলে ব্যাংককে 1 বছর পর 110 টাকা ফেরত দিতে হবে। যদি 1000 টাকা ধার নাও, তাহলে তোমার 100 টাকায় 10 টাকা, তাহলে 1000 টাকায় 100 টাকা, তাহলে 1000 প্লাস 100, 1100 টাকা তাকে ফেরত দিতে হবে, ওটা 1 বছরে। 2 বছর হলে ইনটু 2। তো সেই ফর্মুলাটা এখানে লেখা আছে, যে যত টাকা ধার নেবে, পার্সেন্টেজ মানে ডিভাইডেড বাই 100 বোঝায়, সেই টাকা ডিভাইডেড বাই 100, যত টাকা এক্সট্রা দিতে হবে আর যত বছরের জন্য দিচ্ছ সেটা, এটাই হলো টোটাল ইন্টারেস্টের ফর্মুলা। এটা লিখে নাও তাড়াতাড়ি, তারপর আমি এর উপরে আরো কিছু বলবো, স্যার আমি অঙ্কগুলো করাবো বেশি। হ্যাঁ বলো। স্যার কিছু কিছু অঙ্কে মূলধন দিয়ে আছে, মূলধন আর আসল সেমই তো? হ্যাঁ একই একই। তাড়াতাড়ি লিখবে। এখানে দেখো, আমি এখানে ওদের অনেক বই লেখা থাকে টাইম, কিন্তু আমি টাইম না লিখে এখানে একটা কিন্তু লিখেছি টাইম রুলচার। কেন লিখেছি আমি সেটাও এখানে, আমি দুটো অঙ্ক দেবো, তো এই দুটো অঙ্ক দিলে বুঝতে পারবে টাইম লেখাটা কেন উচিত নয়, টাইম ইন্টারভ্যালটা কেন লিখতে হবে। তো ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, ফার্স্ট অঙ্ক, what is the total interest of rupees 5,000
on an for 2 years at the rate of 10% simple interest. What is the total interest of rupees 5,000 for 2 years at the rate of 10% simple interest? আনসার কি আসবে সেটা আমি বলছি। তারপর আরো একটা অঙ্ক দেখবো, দুটো অঙ্কের মধ্যে কি ডিফারেন্ট আর লিখি তাড়াতাড়ি বুঝবে আর তাড়াতাড়ি লিখে নেবে। আচ্ছা আরেকটা অঙ্ক দিচ্ছি সেম টাইপের, তারপরে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষায় কিভাবে বোকা হবে তোমরা। একই টাইপের অঙ্ক, হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট of rupees 5,000 for 2 years at the rate of change করে নেবে 10% per year simple interest at the rate of 10% per year, the 10% per half year $10 per half year simple interest. First আমি বলছি what is the total interest of rupees this for 2 year, তাহলে p সমান কত দেওয়া আছে? p সমান 5,000। আচ্ছা t equals to 2 years, r equals to 10%, তাহলে per year 10% per year মানে এটা লেখা মানে হচ্ছে আবার কোথাও লেখা থাকবে 10% সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটেড ইয়ার, এটার মানে এটাও 10% প্রত্যেক বছর ক্যালকুলেট হচ্ছে। আবার কোথাও কোনো অঙ্কে লেখা থাকবে at the rate of 10% simple interest calculated yearly, অথবা এখানে লেখা থাকবে 10% simple interest calculated half yearly। বুঝা গেল? আচ্ছা এই যে অঙ্কটা rate of 10% per year simple interest, তাহলে এখান থেকে i সমান কি পাবো? না PRT বাই 100। তো p এর ভ্যালু কত আসবে? r এর ভ্যালু 10 বাই 100 কাটাকুটি হয়ে যাবে, কত করে থাকবে? বোঝা গেছে?
আচ্ছা মানে এই অঙ্কটার এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা আগে লিখে নাও তাড়াতাড়ি, তারপরে আমি বলছি। আচ্ছা, what is the total interest of rupees 5,000 for 2 years at the rate of 10%? Rate of 10% half yearly simple interest. Okay. আচ্ছা আমায় বলো এইরকম যদি অঙ্ক থাকে যে এখানে কি বলেছি 10% হাফ ইয়ারলি, আচ্ছা পি এর ভ্যালু কত এখানে? আচ্ছা পি এর ভ্যালু, আচ্ছা আর এর ভ্যালু, এইটা কিন্তু পি এর ভ্যালু এখানে আমি 2 বলছি, কারণ তো পি এর ভ্যালু এখানে দেয়া আছে 2 ইয়ার্স, কিন্তু এখানে বলছে এই যে কম্পাউন্ড ইন্টারেস্টটা এটা কত মাস ছাড়া ছাড়া ক্যালকুলেট হচ্ছে? 6 মান্থ। তাহলে 2 বছর যে টাইমটা 2 ইয়ার্স, 2 ইয়ার্স মানে কতগুলো 6 মান্থ আছে? 6 মান্থ 6 মান্থ 6 মান্থ 6 মান্থ, চারটে। তাহলে টাইম ইন্টারভ্যাল হবে 4। কেন হবে? কারণ 4 বার তোমাকে ইন্টারেস্টটা বসাতে হচ্ছে, কারণ প্রথম 6 মাস যখনই হয়ে গেল ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে যাবে, আবার যখন পরের 6 মাস হলো ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, আবার যখন পরের 6 মাস ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। তার মানে এখানে টাইম যদি 2 বছর দিয়ে দেয়, আমরা নাচতে নাচতে এখানে 2 লিখে দেবো, এখানে 10 লিখে দেবো, ক্যালকুলেশন করে দেবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো ওই জন্য বারবার বলছি 10% হাফ ইয়ারলি এটা যদি কখনো বলে দেয়, বা 10% কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে 4 মাস ছাড়া, 3 মাস ছাড়া ছাড়া, কোয়ার্টারলি মানে 3 মাস ছাড়া। তো এক বছরে কতবার ক্যালকুলেট হবে? 4 বার ক্যালকুলেট হবে। তো এখানে যেহেতু হাফ ইয়ারলি বলেছি, তাহলে 2 বছরে কতবার ক্যালকুলেট হবে? 4 বার। তো এবার যদি তুমি আই বের করো, তো পি আর টি বাই 100, তো এবার এখানে অ্যানসার কত হয়ে যাবে? দেখো এর দেখেই বুঝতে পারছো ডবল হয়ে যাবে। তো অ্যানসার কাটাকুটি করো, দেখো 2000 আসবে। এরকম কেন হলো? এরকম কারণ এই কারণেই হলো, ওটাতে হচ্ছে কি ঘটনা ঘটেছিল, ওটাতে ঘটনা ঘটেছিল যে 2 বছর ছাড়া ছাড়া, 1 বছর ছাড়া ছাড়া ক্যালকুলেট হয়েছিল, মানে 2 বার ক্যালকুলেট হবে, একবার ক্যালকুলেট হলো আরেকবার, কিন্তু এটা বেসিক্যালি এটা 4 বার ক্যালকুলেট হয়ে যাচ্ছে এবং ইন্টারেস্ট সেম থাকছে। আচ্ছা আরো একটা অঙ্ক দেয়, আমি এই অঙ্কটা এই কারণেই দিলাম যে এই টাইম ইন্টারভ্যালের কনসেপ্টটা কম্পাউন্ড ইন্টারেস্টে খুব বেশি করে কাজে লাগে। এখানে কি বলেছে 10% পার ইয়ার হিসাবে ক্যালকুলেট হচ্ছে, এখানে 10% হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে। আরেকটা টাইপের অঙ্ক দেয়, সেই অঙ্কটাও আমি বলে দিচ্ছি, তোমরা করবে। হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ রুপিস এত at the rate of 10%, 10% yearly simple interest compounded, calculated half yearly.
আচ্ছা তুমি মনে রাখবে এই অঙ্কটা কিন্তু এরকম অঙ্ক তোমাদের খুব একটা দেয় না, আমি শুধু কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার না যায় যে এই টি মানে টাইম ইন্টারভ্যাল, টি মানে 2 বছর থাকলে 2 বছরে লিখে দেবো না, এটা বোঝানোর জন্য দিই। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, তোমাদের এখানে মেন ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100, এটাই হচ্ছে এখানে মেন ফর্মুলা। কেন বলছি, যদি এইরকম অঙ্ক দেয়, এই অঙ্কটা বারবার দেয়, এটা কম্পাউন্ডেও দেয় সিম্পলেও দেয়। এখানে কি বলেছে, what is the total interest of rupees 5000 for 2 years at the rate of 10% yearly? আচ্ছা ইন্টারেস্ট কখন ক্যালকুলেট হচ্ছে, 1 বছর ছাড়া ছাড়া, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটেড হাফ ইয়ার। কিন্তু 1 বছর তোমাকে এখানে বলে দিচ্ছে যে সিম্পল ইন্টারেস্টটা 100 টাকা ধার নিলে তোমাকে ফেরত দিতে হবে 110 টাকা 1 বছর পর। কিন্তু বলছে যে এখানে এ বলছে যে আমি 6 মাস ছাড়া ছাড়া ক্যালকুলেট করব, তাহলে 1 বছরে যদি 10 টাকা এক্সট্রা দিতে হয়, 6 মাসে কত টাকা এক্সট্রা দিতে হবে, 5 টাকা। তো এইখানে একটু চেঞ্জ হবে, অ্যানসার একই হবে, চেঞ্জটা দেখো, চেঞ্জ হবে যে 10/2 কেন, কারণ বলেছে এ বলছে ইয়ারলি হচ্ছে ক্যালকুলেট হবে, কিন্তু এ কি বলছে, এ বলছে মানে ব্যাংক ঠিক করে রেখেছে 100 টাকা যদি ধার নাও 110 টাকা তোমাকে 1 বছর ছাড়া ফেরত দিতে হবে। কিন্তু যে কোনো একটা ব্যাংকের একজন বললো না আমি 6 মাস ছাড়া ছাড়া ক্যালকুলেট করবো, অ্যাকচুয়ালি অ্যানসার একই আসবে কিন্তু লেখাটা শুধু চেঞ্জ। কেন অ্যানসার একই আসবে, মানে আমি বলছি এটা দেখে আবার ভয় পেয়ে যাবো না, এই জন্য বলছি কেন অ্যানসার একই আসবে। আর এর ভ্যালু তখন হয়ে যাবে 10/2 মানে 5, কারণ 1 বছরে যদি 10 টাকা বেশি দিতে হয় তাহলে 6 মাসে কত টাকা বেশি দিতে হবে, 5 টাকা। আচ্ছা এবার এখানে তাহলে টাইম ইন্টারভ্যালে কি চেঞ্জ আসবে, 6 মাস ছাড়া ছাড়া যদি ক্যালকুলেট হয় 2 বছর মানে কতটা টাইম ইন্টারভ্যাল, 4টা। তাহলে এবারে দেখো এখানে যদি লিখে দিই 5000 ইনটু 5 ইনটু 4/100, কাটাকুটি করো 25, দেখো অ্যানসার কি আসছে না, মানে বেসিক্যালি কি হলো দেখো, সেখানে আর এর ভ্যালু 10 ছিল, টি এর ভ্যালু 2 ছিল, এর সাথে 2 ভাগ হয়ে গেল, এর সাথে 2 গুণ হয়ে গেল, তো বেসিক্যালি 2 তো কেটে গেল। তাহলে মনে রাখবে, আমি আবার বলছি যদি কোথাও থাকে 10% ইয়ারলি, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটেড মান্থলি, ক্যালকুলেটেড আফটার 3 মান্থ বা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, যাই বলুক না কেন PRT/100 করলেই হবে, ওটার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কোথাও যদি বলে যে 10 রেট অফ ইন্টারেস্ট 10% হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি 10%, তখন তোমাকে কি করতে হবে, হাফ ইয়ারলি 10% মানে টাইম ইন্টারভ্যালটা তখন 4টা হয়ে যাবে, তখন অ্যানসারটা একটু চেঞ্জ হবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, এই দুটো লিখো। তারপরে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেই টাইপের কোশ্চেন পড়েছে সেই টাইপের কোশ্চেন কিছু করাবো, এবং এর জন্য আবার কি লাগছে সেটাও দেখছি। আচ্ছা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা সম্বন্ধে মোটামুটি 3টে অঙ্কের মাধ্যমে বোঝাতে পেরেছি। যদি এমনি নর্মাল অঙ্ক থাকে তাহলে তো PRT/100, যদি কোথাও কখনো বলে দেয় যে 10% হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট, তার মানে দেখো 10% হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট মানে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, দেখো এইদিকে বলো তো, যদি 6 মাসের রেট অফ ইন্টারেস্ট 10% হয় তাহলে 1 বছরে কত, 20%। তাহলে কেউ এখানে 20 করে এখানে 2ও রাখতে পারো, 1 বছর ছাড়া যদি ক্যালকুলেট করি তাহলে এটা 20% হয়ে যাবে না, তাহলে এটা কত হয়ে যাবে, 2 থাকবে, দুবার ক্যালকুলেট, অথবা 6 মাসই রাখো, টাইম ইন্টারভ্যালটাকে চেক করে দাও, তোর অ্যানসারটা কি আসবে, এটাকে ডবল করো অথবা এটাকে ডবল করো, সেই 2 দিয়ে তো এক্সট্রা 2 তো মাল্টিপ্লাই হবে, আমার কথা মানে বুঝতে পেরেছো। কিন্তু কোথাও যদি বলে দেয় ব্যাংক বলছে ইয়ারলি নেব, অন্য একজন এমপ্লয়ি বলছে না হাফ ইয়ারলি ক্যালকুলেট করবো, অ্যাকচুয়ালি এমপ্লয়িটা কেন, আরে এখানে 2 ভাগ হচ্ছে তার সঙ্গে এখানে 2 গুণ হচ্ছে, অ্যাকচুয়ালি কাটাকুটি হয়ে ব্যাংকের যেটা ঠিক ছিল সেটাই তো থেকে যাচ্ছে, তাহলে এক্সট্রা কোনো খাটার দরকার পড়ছে না। তাই এরকম অঙ্ক দেখলে ভয় পাবে। এটা অনেক সময় দিতে পারে হাফ ইয়ারলি, দিতে পারে মান্থলি,
দিতে পারি কোয়ার্টারলি, আচ্ছা এরকম দিতে পারে আফটার 4 মান্থ। তো যাই দিক না কেন এটাই অ্যান্সার আসবে, কারণ এখানে তখন যদি বলে দেয় মান্থলি, তখন রেট অফ ইন্টারেস্ট কত দিয়ে ভাগ হয়ে যাবে। যদি বলে দেয় আর ইকুয়ালস টু 10% পার ইয়ারলি, কিন্তু মান্থলি ক্যালকুলেট হবে, তখন আরটা কত দিয়ে ভাগ হবে, 12 দিয়ে ভাগ হবে, এক মাস ছাড়া। তাহলে এটা যদি 12 দিয়ে ভাগ হয়, তাহলে কতটা টাইম ইন্টারভ্যাল হবে, এক মাস ছাড়া যদি ক্যালকুলেট হয়, 2 বছরে কতবার ক্যালকুলেট হবে, 2 বছর ইন্টু 12, 24 বার ক্যালকুলেট হবে। বেসিক্যালি এখানে 12 গুণ হবে, এখানে 12 ভাগ হবে, কাটাকুটি হয়ে আবার সেম অ্যান্সার। বোঝা গেছে? আমি এটা এতবার এই কারণেই বলছি, এটা দিয়ে বোকা বানায় অনেক সময়। কি করে এটা এই অঙ্কটা দিয়ে দেয়, তোমরা বুঝতে পারো না, ঝামেলা হয়ে যায়। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যদি এখানে 10% ইয়ারলি দিয়ে দেয়, ইয়ারলি ক্যালকুলেট হলো, সিম্পলের ক্ষেত্রে বলছি, বারবার বলি সিম্পল ইন্টারেস্ট, এখানে যা খুশি দিক, হাফ ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি, আফটার 4 মান্থ, আফটার 6 মান্থ, আফটার 9 মান্থ, অ্যান্সার সবসময় ইয়ারলি বাই 100। ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেরকম কোশ্চেন করেছে, তোমাদের যতটুকু শেখালাম, এর থেকেই তুমি দেখো যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন করেছে সেরকম কোশ্চেন করতে পারবে। প্রিভিয়াস ইয়ার 2023-এই সিম্পল ইন্টারেস্ট থেকে দুটো কোশ্চেন করেছে। কোশ্চেন লিখছি, প্রথম একটা হচ্ছে PYQ, এবং এরকম কোশ্চেন নোটে কোথায় আছে আমি তাও বলে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, যে দুটো বা তিনটে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে পড়েছে এই 2 বছরে, সেই কোশ্চেন গুলো কিন্তু নোটেও আগের থেকেই ছিল। তো নোটটাও ভালো করে প্র্যাকটিস করতে হবে। At what rate of simple interest at what rate of simple interest an amount of money will double in 4 years? Option A 16%, option B 25%, option C 50%, option D 64%. Find the simple interest on rupees 3,000 at 6% per annum from 1st January to 26th May in option A 36, option B 48, option C 60, option D 72. First, at what rate of simple interest an amount of money will double in 4 years? আমাকে শুধু বলো
যে সিম্পল ইন্টারেস্টের কথা এখানে বলা হয়েছে, এখনো কম্পাউন্ডের কথা কিছু বলা হয়নি। সিম্পল ইন্টারেস্টে আমরা একটাই ফর্মুলা শিখেছি, সেই ফর্মুলাটার নাম টোটাল ইন্টারেস্ট I equals to PRT by 100। কোনো সমস্যা নেই। এবার বলেছে an amount of money will double in 4 years। তো এখানে টাইম কি বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে 4 ইয়ার। আচ্ছা, at what rate of simple interest বলেছে, মানে ধরে নিতে হবে সিম্পল ইন্টারেস্ট ইয়ারলি কথাই বলেছে। তো আমি ওটা জানি না, তাহলে ওটা ধরে নিচ্ছি R% পার ইয়ার, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এইটা এই দুটো জিনিস আমি এখনো পর্যন্ত। এবার আরেকটা কি জিনিস লাগে? পি লাগে। এবার বলো at what rate of simple interest an amount of money will double। তো তুমি যদি পি টাকা রাখো, তো 4 বছর পরে সেই টাকাটা কত হবে? তুমি যদি পি টাকা রাখো এবং সেটা যদি 4 বছর পর ডবল হয়, 2p, তাহলে তুমি ইন্টারেস্ট কত পেয়েছো 4 বছরে? 4 বছরে যদি কোনো টাকা ডবল হয়, 2p হয়ে যায়। ইন্টারেস্ট কি পেয়েছো? পি পি পেয়েছো। বুঝতে পেরেছো? তোমার কাছে 100 টাকা ছিল, তুমি 1 বছর পর 2 বছর পরে ধরো 200 টাকা হয়ে গেল, ইন্টারেস্ট পেয়েছো। তা কত টাকা ইন্টারেস্ট পেয়েছো? 100 টাকা। তাহলে লেট প্রিন্সিপাল যদি পি থাকে আফটার 4 ইয়ার, আফটার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখছি আফটার 4 ইয়ার it double। প্রিন্সিপাল ছিল পি, তো 4 বছর পরে ইন্টারেস্ট পাওয়ার পর প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে এটা ডাবল হয়ে গেল, তাহলে কি হলো? 2p। 2p কিভাবে হলো? না প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে হলো 2p, তাই না? আর ইন্টারেস্টটা পেয়েছিলে বলেই তো ডাবল হয়েছে। তাহলে ইন্টারেস্ট কত হলো? p। কারো সমস্যা আছে? p ছিল প্রিন্সিপাল, 4 বছর পর সেটা ডবল হয়ে গেল, তাহলে 4 বছরে কত বাড়লো? পি ছিল 2p হলো, তাহলে কত বাড়লো? পি বাড়লো। এই পিটা কেন পেয়েছি? তাই ইন্টারেস্টের জন্য পেয়েছি। তাহলে ইন্টারেস্ট কত হলো? পি। আচ্ছা, তাহলে আয়ের জায়গায় আমরা পি বসাতে পারি কি পারি না? পারি তো। এই আয়ের জায়গায় যদি পি বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে পি। আর পি এর ভ্যালু কত দেওয়া আছে? 4/100। পি এর সাথে পি কেটে গেল, 4 এর সাথে 100 কেটে গেলে 25, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? 25%। যদি এখানে পার্সেন্টেজ সাইন দেওয়া উচিত না, আমি দিয়ে দিয়েছি 25%। কোনো সমস্যা আছে? আবার একবার বোঝাবো, দেখবে ভালো করে। আপনি ওখানে যেটা বললেন যে আফটার 4 ইয়ার ডাবল ইনটু পি, মানে 2 টা তো ডাবল হয়েছে 2p হলো, মানে ইন্টারেস্টটা বেড়ে, তাহলে ওখান থেকে ইন্টারেস্ট 2 হবে, কি কেন হয়েছে? তোমার কাছে ধরো 35 টাকা ছিল, 35, তোমার কাছে 35 টাকা ছিল, 4 বছর পর ডবল হয়ে গেল, কত হলো? 70 টাকা। তাহলে এটা হচ্ছে পি, এটা হলো 70, তাহলে কত টাকা বেড়েছে তোমার? 2p, মানে মানে এটা 2p ওয়াইডলি ইন্টারেস্ট আগে আগে আমি আবার বলছি at what rate of simple interest an amount of money will double in 4 years। তো the amount of money double after 4 years, it doubles। amount means principal plus interest, amount equals to principal plus interest। তো প্রিন্সিপাল ছিল পি, 4 বছর পর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়ে গেল 2p, তাহলে শুধুমাত্র ইন্টারেস্টটা কত হলো? p, 2p মাইনাস p। তাহলে আয়ের জায়গায় p বসিয়ে দিলে আমরা আগে থেকেই জানি p আর t বাই 100। p এর সাথে p কেটে গেল, 4 এর সাথে 100 কাটলো, তাহলে r এর ভ্যালু 25%। কোনো সমস্যা আছে? দেখো যেটুকু শিখিয়েছিলাম সেই কনসেপ্ট থেকে এটা হয়ে গেল।
Next question. Find the simple interest on rupees 3,000 at 6% per annum. 6% per annum. Annum means year. Find the simple interest 3,000 at 6% per annum from. এখানে কোনো পার্টিকুলার ডে বলে দেয়নি, এখানে একটু ওরা বুদ্ধি চাইছে তোমাদের কাছ থেকে যে 1 জানুয়ারি থেকে 26 মে 2025 এর মধ্যে এই একটু আগে মনে পড়ছে, এই একটু আগে শেখালাম যে পার অ্যানাম বলা থাকবে, কিন্তু এইখানে ইয়ার থাকবে না, হয়তো 3 মাস বলবে, হয়তো 2 মাস বলবে, বা দিন বলে দেবে। তখন আমরা কি করব? তার অঙ্ক এটা। তো আমি এটা ডিসকাস করব। আবার বলছি, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 3,000 6% পার অ্যানাম। এতটা পর্যন্ত কি কারো কোনো সমস্যা নেই? পি এর ভ্যালু 3,000 আর এখানে আর এর ভ্যালু 6%, কোনো চেঞ্জ হবে না, কারণ পার অ্যানাম বলে দিয়েছে, মানে ইয়ারলি বলে দিয়েছে, কিন্তু এখানে তো ইয়ার নেই। তাহলে হয় এটাকে ইয়ার করতে হবে, তাহলে দিনকে বছর করতে গেলে কি করতে হবে বলো তো? আচ্ছা বলো, আগে আমায় বলো, মিনিটকে ঘন্টা করতে গেলে কি করতে? 30 মিনিট মানে কত ঘন্টা? 30 মিনিট মানে কত ঘন্টা? হাফ এন আওয়ার। কি বলবে? 30 ডিভাইডেড বাই 60। আচ্ছা এবার বলো, 30 দিন সমান কত বছর? মান বলিনি, কত বছর বলেছে। 1 বছর সমান কত দিন? 365 দিন সমান যদি 1 বছর হয়, তাহলে 1 দিন সমান কত বছর? 1/365। একদম। আরে ছোটবেলা ওয়েকিং নিয়ম পড়ো না? এত দিন সমান, এটা টি, 1 বছর। 1 দিন সমান, এবার যদি বলা হয় 30 দিন সমান কত বছর? বোঝা গেল? তো এই কনসেপ্ট এখানে শুরু লাগবে, এই কনসেপ্টটুকু লাগবে। আর আগে যে বললাম যে দিন থাকলে ইয়ে করতে হবে, যে সবসময় যে তোমাদেরকে মানে ভদ্রভাবে অঙ্ক দেবে এমন তো কোনো মানে নেই, কারণ তাহলে তো পরীক্ষায় নিত না। তো সবকিছু রকম ভাবে তোমাদেরকে দেখা হবে। তো এই জন্য বলছি, মানে ঘাবড়ে যাবে না যে এখানে ইয়ার দেওয়া আছে, এখানে দিন দেওয়া আছে, এখানে ইয়ার দিয়ে দিচ্ছে, এখানে 3 মাস দিয়ে দিয়েছে, কোনো চাপ নেই। আমি বলে দিলাম আগে যে আগে 3টা অঙ্ক বুঝতে পেরে যাও, তাহলে আশা করি এরকম টাইপের কোনো অঙ্ক আটকাবে না। আচ্ছা এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কত, এটাও পিওয়াইকিউ 2023। এই দুটো অঙ্কই পিওয়াইকিউ 2023 এবং দুটোই সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে। দেখো এই অঙ্কটাও, আগের অঙ্কটাও পিওয়াইকিউ 2023 ছিল, এই অঙ্কটাও পিওয়াইকিউ 2023। দেখো তোমাদের 8 ঘন্টা মাত্র ক্লাস নিয়েছি এবং দুটো অঙ্কের কনসেপ্ট বলা হয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জিনিসগুলো খুবই সহজ, নোট যা দেওয়া আছে এর বাইরে একটা অঙ্ক পড়বে না, এই করে যা করানো হবে তার বাইরেও একটা অঙ্ক পড়বে না। মজার ব্যাপার হচ্ছে তোমরা যদি বাড়িতে গিয়ে খাতাগুলোকে এবার ওদের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে পরীক্ষার রুমেও নাম্বারের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে না। এই হচ্ছে ব্যাপার। তো এখানে পি এর ভ্যালু কত? কোনো সমস্যা আছে? আর এর ভ্যালু কত? আচ্ছা এবার বলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আচ্ছা এইটা কেন দিয়েছে বলো তো? এটা কার জন্য দিয়েছে? এক্স্যাক্টলি, এটা বিপিআর এর জন্য দিয়েছে। এইটি যদি 2004 দিয়ে দিত তাহলে ঝামেলা হয়ে যেত, তাহলে দেখবে কারো অনেকের অ্যানসার মিলতো না। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। কারণ মে এখানে 26 নেই বলে দিয়েছে, তো 26। এগুলোকে যোগ করো, কত আসছে? তো 1 9 9 10 10 6 5 6 6 5 11 1 9 10 10 16 3 6 9 9 and 5 1 46 days।
So January, February, March, April, May, total 146 days. So time is equals to what? 146 by, কারণ 365 দিন মানে এক বছর, একদিন মানে 1/365 বছর, আর 146 মানে 146/365। এটা যদি কেউ বুঝতে না পারো আমি পাশে আরেকবার লিখে দিচ্ছি। এইটা 365 দিন মানে এক বছর, 1 ইয়ার। একদিন মানে 1/365। 30 দিন মানে, আরে ঐকিক নিয়মে যা ছোটবেলায় শিখেছো না, এটা 30 দিন। এবার আমাকে 30 দিন তো বলেনি এখানে, 30 দিন বের করার দরকারও নেই। তো আমাকে যদি বলতে এই এত, তাহলে এত দিন মানে এত বছর। তো এখানে ইয়ারলি বলেছে, তাহলে আমাকে ওখানে ইয়ারলিতে আনতে হবে। এখানে যদি দিনে বের করতে, তাহলে এখানে দিনে আনতে। তাহলে এটা দিনে আনতে গেলে কি করতে হতো? 365 দিয়ে এটাকে গুণ করতে হতো, তাহলে দিনে আসতো। তখন এখানে আর ভাগ করতে হতো। বুঝতে পেরেছো? আর এবার বলো, তাহলে I equals to P R T by 100। P এর ভ্যালু, R এর ভ্যালু, T এর ভ্যালু by 100। So 5, 6 তো 6 into 6 তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি একটা এক্সট্রা স্টেপ করছি। এটার সাথে এটা কাটলো, 6 দিয়ে 12। অঙ্কটা কি ছিল? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 3000 at 6% per annum 1st January to 26 May 2005। তো 1st 2005 নট লিপ ইয়ার, তাহলে 1st জানুয়ারি থেকে 26 মে কত দিন সেটা এখানে আমি বের করে দিয়েছি। টোটাল 146 দিন। টোটাল এইটা 146 দিন, এগুলো যোগ করলে 146 হবে। তো p equals to 3000 দেয়া ছিল। p এর ভ্যালু দিনে ছিল, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট বছরে দেয়া আছে। তো দুটোকে সেম জোনে নিয়ে আসতে হবে, তাহলে এটাকে বছর করে দিলাম। এটা তো দেয়াই আছে। এবার PRT বাই 100 ইউজ করলাম। এখানে p, এখানে হচ্ছে r, এটা হচ্ছে t বাই 100 ক্যালকুলেট করলাম। তাহলে এটা অ্যানসার হলো d। এটা 2023 সালে এই যে দুটো অঙ্ক করালাম, 2023 সালে এই দুটো অঙ্ক করেছে। এবং দুটো অঙ্কই সিম্পল ইন্টারেস্ট থেকেই করেছে। আচ্ছা, এবার 2022 সিম্পল ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক পড়েছে, সেটাও আমরা ডিসকাস করব। তারপর এই টাইপের যে অঙ্ক আমাদের নোটে আছে, যে টাইপের অঙ্ক পড়েছে সিম্পল ইন্টারেস্টের উপরে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের উপরে অঙ্ক পড়ে, কম্পাউন্ডের উপরে অঙ্ক পড়ে, এবং সিম্পল কম্পাউন্ডকে মিক্স করে অঙ্ক পড়ে। তো এরকম হওয়ার দরকার নেই যে সিম্পল ইন্টারেস্ট থেকে এরকম দুটো দুটো করে পড়ছে, কারণ সিম্পলের পরে কম্পাউন্ড শেখার পর সিম্পল কম্পাউন্ড মেশামেশি করে অঙ্ক। এখন শুধুমাত্র সিম্পলের যা কনসেপ্ট আমি এখনো পর্যন্ত শেখালাম এই আধ ঘন্টার মধ্যে, সেগুলো দিয়ে যে অঙ্কগুলো হবে আমি সেগুলো শুধুমাত্র করাচ্ছি। এবং সেগুলো নোটে কোথায় আছে, সেগুলো কোন কোন অঙ্ক, সেগুলো আমি এখানে আবার প্র্যাকটিস করাবো। আগে আমি প্রিভিয়াস ইয়ার গুলো তোমাদের পড়িয়ে দিলাম। প্রিভিয়াস ইয়ার গুলো করলে তোমাদের আইডিয়া আসবে যে কি লাগছে। তো এইরকম টাইপের অঙ্ক আমি এর উপর করাবো। তো 2023, এটা 2023 দুটো হয়ে গেল।
এবার 2022-এর একটা অঙ্ক দিচ্ছি, কোনো এক্সট্রা কিছু শেখাবো না, যা শিখিয়েছি তার উপরে। বেসিক্যালি আমি একটাই ফর্মুলা শিখিয়েছি এবং সেই একটা ফর্মুলার একটা বলতে পারো তার সাব পার্ট শিখিয়েছি। তো ওই ফর্মুলা আর ওই সাব পার্টের উপর ডিপেন্ড করে পরের অঙ্কগুলো হয়। তো এবার প্রিভিয়াস ইয়ার 2022। At what rate of simple interest rupees 5,000 years and interest of rupees 4800 of rupees 4800 in 8 years. আমি শুধু এটুকু বলতে পারি, যা অঙ্ক এখানে আমি করাবো প্রত্যেকটা চ্যাপ্টারে, যা কনসেপ্ট পড়াবো, ম্যাক্সিমাম নাম্বার গুলো একটা দুটো চেঞ্জ হতে পারে। কোনো একটা কনসেপ্টের অঙ্ক যে 10টা অঙ্ক পড়বে, একটা কনসেপ্টের অঙ্ক বাইরে পড়বে না। কিছু অঙ্ক কিছু অঙ্ক সেম টু সেমও পড়বে। তো তোমাদের শুধু কাজ হবে প্র্যাকটিস করা, আর যেগুলো বলছি সেগুলো ভালো করে বোঝা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। বারবার বলছি, একটাও বাইরের অঙ্ক করবে না। 10টা অঙ্ক 10টাই কমন করবে। এক আধটা অঙ্কে শুধু নাম্বার হয়তো চেঞ্জ থাকতে পারে, হয়তো বলবে, যেখানে বলবে 5টা আপেলের দাম 10 টাকা, সেখানে 6টা আপেলের দাম 12 টাকা বলবে, 15 টাকা। ওই রকম ওর বেশি চেঞ্জ হবে না। At what rate of simple interest 5,000 years and interest 4800 in 8 year? মানে কি বলেছে? বলছে কত টাকা সিম্পল ইন্টারেস্টে, কত টাকা সিম্পল ইন্টারেস্ট যখনই বলবে জানবে এটা ইয়ারলি এর কথাই বলা হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট বেশিরভাগই ইয়ারলি। তো at what rate of simple interest 5,000 years and interest 5,000 টাকার ইন্টারেস্ট হবে 4,800 টাকা 8 বছর। কত বছরে? 8 বছরে। কত ইন্টারেস্ট? 4800। প্রিন্সিপাল কি? 5,000। কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা একটাই ফর্মুলা জানি, I equals to PRT by 100। মনে রাখবে, এই ফর্মুলাটা যে 3টে অঙ্ক করালাম ফার্স্ট, ওই 3টে অঙ্ক অনেস্টলি বলছি এদিকে ভালো করে বুঝে যাও। আর শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট থেকে যা অঙ্ক আসবে একটা অঙ্ক। এবার কম্পাউন্ড আসবে, তার জন্য বলে দেবো। আর সিম্পল কম্পাউন্ডের কিছু মেশামেশি অঙ্ক আসবে, তার জন্য ফর্মুলা বলে দেবো। কিন্তু এই চ্যাপ্টারের এই ফর্মুলাটাকেই যদি এই কোথায় হাফ ইয়ারলি বলবে, কোথায় কোয়ার্টারলি বলবে, কোথায় মান্থলি বলবে, এই যে জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এই জায়গাটা যদি বুঝে যাও, এই শুধু সিম্পল ইন্টারেস্ট দেখে আমি দুটো অঙ্ক করালাম, এটা 3 নম্বর অঙ্ক। করানোর পরে দেখো যে এর বাইরে কিছু লাগছে না। তো I equals to PRT by 100। P এর ভ্যালু কত দেয়া আছে? কোন সমস্যা আছে? and interest of rupees, ইন্টারেস্ট বলেছে এখানে, ইন্টারেস্ট অফ রুপিস এত, তাহলে I এর ভ্যালু, আচ্ছা বাংলাতে কোশ্চেন দেওয়া থাকবে, ওখানে ইংলিশেও দেওয়া থাকবে, যে যেটাতে বুঝবে সেটাতেই করবে। 5,000 টাকার 8 বছরে ইন্টারেস্ট হচ্ছে 4800। সো টাইম T ইকুয়ালস টু 8 ইয়ার্স। আমাকে কি বের করতে হবে? আর হচ্ছে কত, মানে রেট অফ ইন্টারেস্ট কত, এটা বের করতে হবে। তাহলে এখানে কিছু না, শুধুমাত্র ভ্যালুগুলো বসিয়ে দাও। এটা 2022 সালে করেছে। P এর ভ্যালু, আর এর ভ্যালু, P আর T বাই 100। কোন সমস্যা আছে? দুটো কাটাকুটি করে দিলাম।
8 এর সাথে এটা কাটলে 6 8 48 আচ্ছা আমি আরো একটা স্টেপ এক্সট্রা লিখছি এগুলো যারা বুঝে গেছে তাদের এক্সট্রা লেখার কোনো দরকার নেই আমি তোমাদের এই শূন্যর সাথে এই শূন্য আবার কেটে দিলাম জানো তো উপরে উপরে নিচে নিচে শূন্য কাটা যায় এবার 8 কে এটা দিয়ে কাটলে কি আসবে 6 8 48 শূন্যের জন্য শূন্য আচ্ছা তাহলে আমার আসলো 60 ইকুয়ালস টু 5 ইনটু আর তাহলে r সমান 60 বাই 5 কত আসলো 12 কোনো সমস্যা আছে বলো যে তিনটে অঙ্ক করলে এই তিনটে অঙ্ক মানে ওই যে কনসেপ্ট গুলো বোঝালাম ওর বাইরে কোনো কিছু লাগছে 4800 কার সাথে কাটলো এই তো 0 0 0 0 একটা ফার্স্ট সেকেন্ড একটা শূন্য ছিল এই একটা শূন্যর সাথে কাটলো তারপর কি হলো এই 8 এর সাথে 48 কত হয় 6 8 48 এই শূন্যের জন্য কাটলো কাটাকুটিটা তোমাদের নিজেদের মতো করে করবে এটা হচ্ছে ক্লাস 5 6 এর ব্যাপার যেভাবে কাটবে এটা এই স্টেপে অঙ্কটা শেষ হয়ে যাবে আমি তোদের বোঝার জন্য এক্সট্রা 2-3 স্টেপ করলাম এই স্টেপে কাটাকুটি করবে 6 8 48 5 12 60 12 आंसर বোঝা গেছে কারো কোনো সমস্যা নেই এবার দেখো এবার এই টাইপের অঙ্ক যে টাইপের অঙ্ক প্রিভিয়াস ইয়ারে পড়েছি সিম্পল ইন্টারেস্ট থেকে আমি এই টাইপের 4-5টা অঙ্ক করাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কেন আমি বলছি যে যা করাবো তার থেকে কমন আসবে আর এই নোটের মধ্যে সব অঙ্ক আছে এখনো পর্যন্ত লাস্ট 2-3 বছর যবে থেকে তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগে তো 5টা করে কোশ্চেন ছিল এখন 10টা করে কোশ্চেন হয়েছে আচ্ছা এইটা এগুলো হচ্ছে আমাদের নোটের অঙ্ক নোটে অনেক অঙ্ক আছে আমি যেগুলো তার মধ্যে আমি দাগ দিয়ে দেবো যেগুলো বাড়িতে করবে আর যেগুলো এখন আমি করে দিচ্ছি সেগুলো দেখো at what rate per annum will a sum of rupees 5000 amount to rupees 6000 in 4 years অঙ্কটা আগে ভালো করে পড়বে তারপর আমি আবার বোঝাবো যে অঙ্কটার মধ্যে কি বলেছে এটা 1 নম্বর আমি 5-6টা অঙ্ক করাবো বাট যত রকমের টাইপের অঙ্ক আসতে পারে will what principal will amount to rupees 570 at 4% per annum in 3.5 years. First, at what rate per annum will a sum rupees this amount to this in 4 years?
হোয়াট দিস মিনস, এখানে কি বলেছে যে হোয়াট রেট পার অ্যানাম, হোয়াট রেট পার অ্যানাম মানে কি বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এর সাম মানে একটা টাকা, কিছু টাকা 5,000 টাকা কত হয়ে গিয়েছে 6,000, একবারও বলেনি 5,000 টাকার ইন্টারেস্ট 6,000 হয়ে গিয়েছে। 5,000 টাকাটা যখনই অ্যামাউন্ট বলবে তখনই আমাদের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে অ্যামাউন্ট। যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করবে কম্পাউন্ড ইন্টারেস্টে একটা এ আসবে, এ লেখা হবে এ, তো এ মানেই হচ্ছে অ্যামাউন্ট, আর যেখানে অ্যামাউন্ট লেখা থাকবে সেটা মানেই হচ্ছে প্রিন্সিপাল প্লাস টোটাল ইন্টারেস্ট। অ্যামাউন্ট দেখে সেটাকে আবার শুধুমাত্র ইন্টারেস্ট ভেবে নেবে না, যেখানেই অ্যামাউন্ট লেখা থাকবে সেই অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস টোটাল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত ছিল, পি এর ভ্যালু কত ছিল, আচ্ছা ইন্টারেস্ট কত হবে, 6,000 minus 5,000. কোনো সমস্যা আছে, টি এর ভ্যালু কত, 40,000. এখানে কোনো কাটাছাড়া করতে হবে না, কেন, কারণ আমাকে বলেছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। আচ্ছা আর এর ভ্যালু কত সেটাই বের করতে হবে। আচ্ছা যদি বলতো রেট অফ ইন্টারেস্ট পার হাফ ইয়ারলি তখন কি হতো, তখন এই অ্যানামই বের করতে, যা অ্যান্সার আসবে সেটা কার জন্য আসবে 1 বছরে। তো হাফ ইয়ারলি বললে কি করতে হবে, না হাফ করে দিতে হবে। এই তো idea মানে এই আমি বলছি যদি এটা বলতো যে রেট অফ ইন্টারেস্ট হাফ ইয়ারলি বের করো, ধরো 10% অ্যান্সার আসবে, তখন তুমি কি করবে, সেই 10%টাকে হাফ করে দিলে 5% অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? এখানে বলে দিয়েছে পার অ্যানাম, তো এখানে যা অ্যান্সার আসবে ওটাই অ্যান্সার। কিন্তু বাই চান্স যদি ঘুরিয়ে দেয় হাফ ইয়ারলি, তখন 10% অ্যান্সারে দেওয়া থাকবে, আবার 5% দেওয়া থাকবে, তো তখন মাথা ঠিক না, তখন 5% অ্যান্সার। তো আমি যত রকমের ট্রিক্স ওরা খাটায় আমি সব তোমাদের বলে দিচ্ছি। সো পি আর টি আর, সো আই ইকুয়ালস টু, একটাই ফর্মুলা ওরা এখনো পর্যন্ত শিখেছি তাই না, যেটা শিখেছি ওটা দিয়ে আমরা করব। তো আই এর ভ্যালু এটা, আর এর ভ্যালু জানি না, টি এর ভ্যালু 4/100, জাস্ট কাটাকুটি হবে 0 0 0 0 0 0, এটার সাথে এটা কাটাকুটি হলে কত পড়ে থাকবে 25। তো আর এর ভ্যালু কত হয়ে গেল 25%। কাটাকুটিটা নিজে নিজে করো, না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করো বলছি। স্যার 5 হবে তো, 5 থেকে 25 কাটলে ও 5 হবে। 5 হবে। ভেরি গুড, 5 অ্যান্সার। কেন, কারণ এখানে এটা চলে আসছে 5 ইনটু r বাই 25, এই 5 এর সাথে 25 কাটলে 5, তো r বাই 5 সমান এদিকে চলে আসছে 1 5%। বোঝা গেছে না, এক্সট্রা স্টেপ করতে হবে, দেখো তোমাদের জন্য এক্সট্রা আর স্টেপ করে দিচ্ছি, কোনো চাপ নেই, কেউ কাটবে না, ঠিক সবাই ঠিক লেখা ছিল, এখনো পর্যন্ত কোনো ঠিক ভুল ছিল না। তো আই এর ভ্যালু দিস 5, আর টি এর ভ্যালু 4/0। সো উপরে যদি 0 থাকে কাটাকুটি করা যায় তো, কাটলাম, এখানে আর একটা ছিল কেটে দিলাম, তারপরে এখানে চলে আসলো, তাহলে এদিকে 1 হয়ে গেল, এখানে থাকলো 100, এখানে থাকলো 20, তাহলে 20 ইনটু r বাই 100 ইকুয়ালস টু 1। আমি আগের কাটাকুটিটা যেভাবে করেছিলাম তাতে কোনো ভুল ছিল না, এটা আবার কাটাকুটি করলাম, তাহলে আর এর ভ্যালু হলো 5। আমার মতো যদি অ্যানসার নাও আসে, আমার মতো করে যদি কাটাকুটি নাও হয় কোনো প্রবলেম নেই, অ্যানসারটা দেখবে 5ই আসবে। অঙ্কটা আমি আরেকবার বোঝাচ্ছি, and what rate per annum will a sum 5,000 amount to rupees 6,000, amount to মানেই হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অ্যামাউন্ট টু মানে শুধু ইন্টারেস্ট নয়, শুধু প্রিন্সিপাল নয়, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলেই হচ্ছে অ্যামাউন্ট হয়। তো এটা মাথার মধ্যে একদম সেট করে নাও, যেমন তোমার নাম কি বলবি সঙ্গে সঙ্গে বলতে পারো, সেরকম অ্যামাউন্ট মানেই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট, এটা যেন মাথার মধ্যে থাকে। তো এখানে পি এর ভ্যালু তাহলে কত 5,000, আই এর ভ্যালু কত না 6,000 ছিল অ্যামাউন্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তার থেকে প্রিন্সিপালটা মাইনাস করলে যা পড়ে থাকে সেটাই হলো
ইন্টারেস্ট। আর টি এর ভ্যালু 4 বছর দেওয়াই আছে, বের করতে হবে কার, দ্য হোয়াট রেট পার অ্যানাম। তো আর এর ভ্যালু বের করতে হবে, যেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কখন বের করতে হবে না, পার অ্যানাম বের করতে হবে। তো এর জন্য কি করব, আমরা একটাই ফর্মুলা শিখেছি, i = PRT/100। তো i এর ভ্যালু 1000, p এর ভ্যালু 5000, r এর ভ্যালু 20, p এর ভ্যালু 20, কাটাকুটি করো, r এর ভ্যালু 5 হবে। যদি কোথাও বলে দেয় যে রেট অফ ইন্টারেস্ট পার হাফ ইয়ারলি বা পার হাফ ইয়ার বা রেট অফ ইন্টারেস্ট হাফ ইয়ারলি কত হবে, তখন এই অ্যানসারটাই হয়ে যেত 5/2। বোঝা গেছে? সেম অঙ্ক করতে হতো, কোনো চেঞ্জ করবে না, শুধু লাস্টে অ্যানসারের জায়গায় 5/2 হবে। কিন্তু এখানে যেহেতু অ্যানাম বলেছে, কোনো কিছু চেঞ্জ হবে না, যেখানে 5% অ্যানসার থাকবে সেটাই অ্যানসার হবে। মানে অনেক সময় ওরা ট্রিক্স করতে গিয়ে দেখো অঙ্কটা খুব সহজ, কিন্তু কোথাও না একটা কোথাও গ্লিচ দিয়ে দিয়েছে। আমি যেখানে যেখানে গ্লিচ গুলো দেয় আমি সেগুলোকে ওই জন্য বারবার 2-3 বার করে বলে যাচ্ছি, কারণ অঙ্ক পুরোটা ঠিক করেও ভুল করবে। যদি শুধুমাত্র PRT/100 চলে যাও, দেখবে অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেছে, নিচে নিজে পরীক্ষার অঙ্ক চলে গেছিলে, যে তোমার একটা কোনো বন্ধুর সঙ্গে বেরোচ্ছ, সে বলতে আমার এটা অ্যান্সার, তুমি বললে তোমার এটা অ্যান্সার, তো তোমার বন্ধুরা বললো আরে এটা তো হাফ ইয়ারলি বলেছে, এটা 2 গুণ করতে হতো বা 2 ভাগ করতে চেষ্টা করতে হতো, তখন বুঝতে পারবে। তো এই জিনিসগুলো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট একদম সহজ। আর এখানে তো একটাই ফর্মুলা, কম্পাউন্ডের একটাই ফর্মুলা, আর ওদের দুজনের মিলে 3-4টা ফর্মুলা। এই ফর্মুলা গুলো দিয়ে অঙ্ক করবে। তারপরেও কেন ছেলেরা মেয়েরা ভুল করে, কারণ এই যে এই জিনিসগুলো ওরা ভুল করে। তাই যে যেখানে বললাম আগের অঙ্কটা এমন দিন দিয়েছিল, কেউ যদি না করে যায়, সে যদি PRT/100 করে যায়, সে বলবে এখানে দিন কেন, তাই না? তার তো মনে প্রশ্ন আসবে, আমি তো সব ইয়ার দিয়ে করে এসেছি, তাহলে দিন দিয়ে কি করে করবো, বা আমি তো ইয়ার দিয়ে করে এসেছি, 3 মাস কেন আছে? আচ্ছা, যদি ওখানে দিন না দিয়ে বলে দিত 3 মাসে হবে, আগের অঙ্কটাই যে 146 দিন যেটা বেরোলো ওটাই বলতো 3 মাসে হচ্ছে ইন্টারেস্ট কত হবে, তখন কি করতে না, 6% ইয়ারলি ছিল আর 3 মাসে বের করতে বলেছে, তাহলে মাসটাকে কি করতে হতো, মাসটাকে কি করতে হতো আগে বলো, বছর করতে হতো। এবার আমাকে বলো 3 মাস মানে কত বছর? ভেরি গুড, 3/12, 1/4 বছর। 12 মাস মানে যদি 1 বছর হয়, তাহলে 1 মাস মানে যদি 1/12 বছর হয়, তাহলে 3 মাস মানে 3/12। আমার কথার মানে বুঝতে পেরেছো? যে ওই মাস দেখলে দিন দেখলে ভয় পাওয়ার কিছু নেই। আরে তোমরা ছোটবেলায় তো তোমাকে যখন জিজ্ঞেস করতো যে এত ঘড়ির কাঁটাটা 9 আর 15 আছে, সাপোজ এখন 11 আর 15 আছে, তোমাকে জিজ্ঞেস করলো তাহলে এখন কটা বাজছে, তুমি কি বলছো 11টা 15। তো তুমি তোমাকে ধর একটা কোনো কিছু কাজ করতে হবে, একটা কাজ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, তুমি কি বুঝতে পারলে আমি 11টায় কাজটা শুরু করেছি, আমার 15 মিনিট পেরিয়ে গেছে, মানে টোটাল কাজের যে টাইম ছিল তার কতটা পেরিয়ে গিয়েছে, কত অংশ পেরিয়ে গিয়েছে। টোটাল টোটাল 1 ঘন্টায় যদি কাজটা করতে হতো, 1 ঘন্টা মানে কত মিনিট, তাহলে 15 মিনিট 1 ঘন্টার কত অংশ, 4 অংশ, 1/4 অংশ, 1 অংশ না, তুমি যেটা তুমি ভেবেছো ঠিক আমি বুঝতে পেরেছি। তো 1/4 অংশ কি করে পেলাম না, 15/60, 15 মিনিটটাকে ঘন্টাতে ট্রান্সফার করলাম। তো সেই জন্য বারবার বলছি, দিন থাক মাস থাক যাই থাক না কেন, এই রেট অফ ইন্টারেস্ট যাতে থাকবে তাতে ট্রান্সফার করে দেবে, মোটামুটি ইয়ারে ট্রান্সফার করবে। ইয়ারে ট্রান্সফার করার পর ইয়ার দিয়ে যা আনসার আসবে, তারপরে এবার আর এর ভ্যালু হাফ ইয়ারলি বলে ভাগ করে দেবে, এইভাবে আসবে। আমি সব টাইপের অঙ্কই করিয়ে দেবো, কোনো চাপ নেই, কিন্তু তোমাদের মাথাটা ঠিক থাকবে। আচ্ছা, what principal will amount to this at 4% per annum in this year? আচ্ছা, এখানে 4% per annum বলে দিয়েছে, তো ইয়ারলি বলে দিয়েছে, annum মানে তো ইয়ারলি, এইখানে কিসে দেয়া আছে, ইয়ারলি দেয়া আছে। এই 3 of 1/2, 3 of 1/2 থেকে ভয় পাওয়ার কিছু নেই, এটা মানে 3 বছর 6 মাস, তার মানে কত বছর, কোনো সমস্যা আছে? তাহলে এখানে কি কি দেয়া আছে, এখানে দেয়া আছে হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট, তাহলে হোয়াট প্রিন্সিপাল কার ভ্যালু বের করতে হবে, প্রিন্সিপালের ভ্যালু বের করতে হবে, ওইটি আমি জানি না,
হোয়াট প্রিন্সিপাল 2 rupees দিস, এটা কার ভ্যালু? আই এর ভ্যালু। আমি বারবার বলছি কারণ ইংলিশে খুব অসুবিধা হয়, বাংলাও ট্রান্সলেট করে দিচ্ছি, কিন্তু পরীক্ষার রুমে বাংলা ইংলিশ দুটোই থাকবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, at 4% per annum আর এর ভ্যালু 4। আচ্ছা, টি এর ভ্যালু 7/2। কোনো কাটাছেড়া করার দরকার নেই, কারণ এখানেও পার অ্যানামে আছে, মানে পার ইয়ারে আছে, এখানেও ইয়ারে আছে। তো এখানে যদি গুড মর্নিং স্যার। এখানে কি দিয়েছিলাম, what principal will amount to this at 4% per annum in this year, তাই তো? তো কি এখানে বের করতে হবে? প্রিন্সিপাল। আয়ের ভ্যালু কত দেয়া আছে? এটা। রেট অফ ইন্টারেস্ট কত দেয়া আছে? 4। বছর কত দেয়া আছে? এটা। আমি বারবার যেটা বলছি যে কেউ 3 of half বা 3 বছর 4 মাস, যদি ধরো এখানে এরকম দিন তোমাদের যে 3 year and 4 month, এই অঙ্কটাই দিয়ে দিত, তাহলে কি করতে? কান্নাকাটি করতে? তো 3 year and 4 month মানে 3 year plus 4/12 year। 4 মান্থটাকে ইয়ারে ট্রান্সফার করতে হবে। 3 ইয়ার মানে 3 ইয়ার, 4 মান্থ মানে 4/12, দুটোকে যোগ করে দেবে। ওরা কি করেছে তোমাদের সুবিধার জন্য এখানে 3 ইয়ার 6 মান্থ না লিখে 3.5 ইয়ার লিখে দিয়েছে, তোমাদের কাজ আগিয়ে দিয়েছে। তোমাদেরকে কি করতে হবে? তাহলে t সমান 7/2 এটুকু বের করতে হবে, যেহেতু হয়ে গেল। তাহলে কার ভ্যালু বের করতে হবে এখান থেকে? p এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে i সমান p/100। তাহলে i এর ভ্যালু 570, r এর p এর ভ্যালু জানি না, r এর ভ্যালু 4, p এর ভ্যালু 7/2, আর নিচে শুধুমাত্র p এর ভ্যালু বের করতে হবে। কাটাকুটি তোমরা করবে, এটার সাথে এটা 2 হয়ে গেল। আচ্ছা, এবার এখানে কত আসবে? p এর ভ্যালু যদি হয় কোনাকুনি মাল্টিপ্লাই করলে কেমন আসবে? 570 into 100 by 2 into 7। তো বলো কত অ্যানসার আসছে? আচ্ছা, এখানে সরি এখানে একটা বলেছে হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট, এখানে আমার একটু ভুল বলা হয়ে গিয়েছে। আমি একটু আগে বললাম যে অ্যামাউন্ট মানে কি বোঝায়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। সো আমার এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, আমি চার মাঝে কথা বলার জন্য তো না ডিসকন্টিনিউ হয়ে গেল। তো এখানে কি হলো 570 ছিল, এটা কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইকুয়ালস টু 570। তুমি কোন কনসেপ্ট সব ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ হবে। তো কার ভ্যালু বের করতে হবে? প্রিন্সিপাল। ধরে নিচ্ছি প্রিন্সিপাল ইকুয়ালস টু x। কোন সমস্যা আছে? তাহলে প্রিন্সিপাল যদি x হয় তাহলে ইন্টারেস্ট কত হবে বলতে পারি? আবার বলছি, এখানে অঙ্কটা জাস্ট ফলো। হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট, অ্যামাউন্ট যেখানেই থাকবে অ্যামাউন্ট মানেই হচ্ছে, আগের অঙ্কটাও যেটা বললাম, অ্যামাউন্ট মানেই হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল যদি x ধরে নিই, x কেন হচ্ছে না, প্রিন্সিপালের ভ্যালু বের করতে হবে, তাহলে ইন্টারেস্ট হবে 570 - 6। আচ্ছা, এবার এখানে r এর ভ্যালু বলে দিয়েছে 4% পার অ্যানাম, আর এখানে t এর ভ্যালু বলে দিচ্ছে 7/2। এবার ক্যালকুলেশনটা করো। তাহলে আমরা কি জানি না, i সমান p/100। তাহলে i এর ভ্যালু এখানে কত? 570 - 6। এটা এই অঙ্কটা দুভাবে করা যায়, আমি এই বেসিক প্রসেসটা আগে শেখাচ্ছি, তারপর সেই প্রসেসটাও শিখিয়ে দেবো। এখান থেকে কার ভ্যালু বের করতে হবে? x এর ভ্যালু বের করতে হবে। এখানে 2 কেটে গেল, এবার এটা কোনাকুনি মাল্টিপ্লাই হবে।
তাহলে 570 দুটো জিরো করে দাও মাইনাস 100 এক্স, আর এটা করলে কত আসবে 14 এক্স, তাই না? এবার এই দুটোকে যদি যোগ করো 57000 ইকুয়ালস টু 114x, তো x ইকুয়ালস টু 57000 তো কাটাকুটি করো 5 দিয়ে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে বোঝা গেছে? আবার বলছি, যেখানে অ্যামাউন্ট বলবে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যদি এখান থেকে প্রিন্সিপাল বের করতে বলে তাহলে প্রিন্সিপাল সমান x ধরবে, যদি ইন্টারেস্ট বের করতে বলতো তাহলে ইন্টারেস্ট সমান x ধরতে, প্রিন্সিপাল সমান 570 মাইনাস x ধরতে। তখন কি হয়ে যেত, তখন এইখানে x হতো, এখানে 570 মাইনাস x ধরতে। বোঝা গেছে? বা এইভাবে করলেও কোনো প্রবলেম ছিল না, এভাবেও করতে x এর ভ্যালু 500 বেরোতো, তাহলে ইন্টারেস্টের ভ্যালু কত হবে 70। কি ব্যাপার, যা বলবে। শুধু শুধু আমি যেই কারণে এই দুটো অঙ্ক দিয়েছি, এটা হচ্ছে ভিলেন, এই ভিলেনটার জন্য। এটাকে না দেখে যেমন আমি ভুলটা করার চেষ্টা করেছিলাম, ওই ভুলটা তোমাদের পরীক্ষায় বোঝা গেছে? তো অ্যামাউন্ট মানে কখনোই সেটা ইন্টারেস্ট ধরে নিও না বা প্রিন্সিপাল ধরে নিও না, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এর ডাইরেক্ট ফর্মুলাও আছে, তো ডাইরেক্ট ফর্মুলা থেকে আমি এটা বেশি প্রেফার করি, কারণ এটার জন্য আলাদা কোনো কিছু মনে রাখতে হবে না, ডাইরেক্ট একদম x ধরবে অঙ্ক হয়ে যাবে। তো ডাইরেক্ট ফর্মুলা আমি বলবো, আমি বারবার বলছি যদি কারো মনে হয় যে আমি এটা বেশি কমফোর্টেবল তাহলে এটাই করবে। ডাইরেক্ট ফর্মুলাও বেসিক্যালি এরই হচ্ছে, মানে এই জায়গা থেকে ডাইরেক্টে আসা হয়েছে। তো ডাইরেক্ট যদি কারো মনে রাখতে অসুবিধা হয় তাহলে রাখার দরকার নেই। আচ্ছা, অ্যামাউন্ট দিয়ে অঙ্ক করলে কোনো সমস্যা হবে না, মনে রাখবে যে স্যারও করতে গিয়ে স্যারের গন্ডগোল হয়ে গেছিল পরীক্ষার, এটা যেন মনে করে, তাহলেই হচ্ছে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এই অঙ্কটা, ইফ এ সার্টেন, এটা হচ্ছে ফর্মুলা, মানে ফর্মুলা, এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, শর্টকাট আমি সবাইকে শর্টকাটও শেখাবো আর নর্মালও শেখাবো, কার যেটাতে সুবিধা হবে সে সেটাই করবে। ইফ এ সার্টেন সাম in t years at r% per annum amounts to rupees a, then sum will be, কি বললাম, if a certain sum in t years at r% per annum amounts to rupees a, amounts মানে কি, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে যদি a হয়ে যায়, then sum will be, তাহলে প্রিন্সিপাল কত হবে, তাহলে প্রিন্সিপাল হবে p equals to 100 into a by 100 plus r into t।100 plus एक काज करो, 100 plus r into, আগে r into কি হবে তারপরে 100 সাথে মান যোগ হবে, এই ব্র্যাকেটটা এদিকে যদি পুরো হয়ে যাবে। দেখো এবার এবার এদিকে তাকাও, এখানে যে অঙ্কটা করেছিলাম কার ভ্যালু বের করেছিলাম, x এর ভ্যালু। দেখো এখানে কি দেয়া ছিল, অ্যামাউন্ট এর সাথে 100 গুণ, এর সাথে 100 গুণ করেছি, এখানে নিচে কি হয়েছে 100 এর সাথে r এর সঙ্গে t এর মাল্টিপ্লাই, তো r কি ছিল 4, t মাল্টিপ্লাই করলে কি হয়েছিল 7/2, কাটাকুটি করলে 7 দিয়ে কত হয়েছিল 14 প্লাস 100 করলে কত হয়েছে, বুঝতে পেরেছো? একই জিনিস।
আর এই যে ফর্মুলাটা দেখো, ফর্মুলা প্রুফ করলে তো অনেক টাইম লাগবে, এই ফর্মুলাটা এভাবেই এসেছে। তো যে যার যেটাতে সুবিধা হবে, যদি পরীক্ষার রূপে ফর্মুলা ভুলে যাও, হতেই পারে পরীক্ষার জন্য ফর্মুলা ভুলে গেলে, নর্মাল প্রসেস আছে। মানে ফর্মুলা ছাড়া জেনারেল মেথড, যেটাতে আমি বেশি প্রেফার করি, শর্টকাট কিছু মনে রাখতে হবে, কিছু কিছু বড় জিনিস শর্টকাট অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। সাপোজ তোমার 2 কিলোমিটার যেতে হবে, অটো পাচ্ছ না, এটা হচ্ছে অটো। অটো যদি পাও এতে করে চলে গেলে, আর অটো যদি না পাও তুমি ওখানে বসে বসে কান্নাকাটি করবে, করবে না তো? পায়ে হেঁটে যাবে। আর তুমি ওখানে তো পরীক্ষা দেবে, কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসবে না, কারণ তুমি জানো আমি এই প্রসেসটা জানি, একটু হাত চালালেই এই প্রসেসটা বোঝা গেছে। কারণ এত শর্টকাট মাথায় থাকবে না, ওই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক যখনই করাবো শর্টকাট আর জেনারেল মেথড দুটোই করাবো। কোনো অঙ্কের শুধু শর্টকাট করি ছাড়বো না। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? হ্যাঁ, যদি এখানে দেখো সেই বদমাস নিয়মে তো আগে মাল্টিপ্লাই কাজ হয়, এখানে ব্র্যাকেট দিতেও পারো অথবা নরমাল রাখতেও পারো, কারণ না ব্র্যাকেট দিলেও প্রবলেম নেই, আগে তো মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাডিশন, তাই না? আচ্ছা, এই এটাই অ্যাকচুয়ালি এটা সেটাও বুঝিয়ে দিলাম, কারণ ওটাই এখানে ইউজ হয়েছে। আমি এখানে দেখো কাটাকুটিটা করে নিয়েছি বলে এখানে মনে হচ্ছে, আমি যদি কাটাকুটি না করতাম এর সাথে 100 হতো, যে 100 সাথে এই এক্সট্রা করে যোগ হতো, যে সেম জিনিসই আসবে। এবার এক্স্যাক্টলি যে অঙ্কটা তোমাদের 2023-এ পড়েছে সেই অঙ্কটাই আমি এখানে যারা প্রিভিয়াস তার আগে করিয়েছি, শুধু একটা জিনিসের ডিফারেন্স, আমি সেই অঙ্কটাও করাবো। তো সেই অঙ্কটা আগে করিয়ে দিই। এখানে দেখবে এই নোটে যা অঙ্ক আছে প্রিভিয়াস ইয়ার উল্টাবে, দেখবে সেই সেম অঙ্ক আছে, অনেক অঙ্ক দেখবে সেম। আর এটা দেখো না যে পরীক্ষায় পড়ার পরে অঙ্কগুলো যোগ করা থাকছে, কারণ এই নোট হচ্ছে, এই বাংলা নোটটা আমি নিজে দেখেছি, অঙ্কগুলো আমি নিজে করিয়েছি। হ্যাঁ, নোট তো আপডেট হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই অঙ্কগুলো আমি করিয়েছি এবং পরীক্ষাতেও করেছি। আচ্ছা, এটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল থেকে দিচ্ছে, এগুলো সব স্টাডি ম্যাটেরিয়াল। Find the simple interest from 1st জানুয়ারি, তোমাদের নোটে এই অঙ্কটা আছে, পরে যখন বাড়িতে গিয়ে দেখবে এই অঙ্কটা স্টাডি ম্যাটেরিয়ালে পাবে। রুপিস 20, যাদের কাছে বাংলাটা আছে সেটা দেখে দেখে করার কোনো দরকার নেই। দেখো 1st জানুয়ারি this at the rate of 4% per annum simple interest to 26 October. Find the simple interest from 1st January rupees at the rate of per annum simple interest 12. এটার অ্যানসার কি হবে বলো? দেখো সেম অঙ্ক 2023-এ পড়েছে, শুধু কি চেঞ্জ ছিল, শুধু সালটা চেঞ্জ ছিল, আর এখানে অক্টোবরের জায়গায় একটা অন্য কিছু ছিল, এপ্রিল টাইপ বা মে টাইপ। 26 অক্টোবর এখানে, সে 26 মে বা কিছু একটা ছিল। তো এটা আমাকে কোডে অ্যানসার বলো, নিজে নিজে করো। এখানে ইয়ারটা দেবেন না, মানে 26 অক্টোবর। অবশ্যই একটা তো ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফ্রম 1st জানুয়ারি 2020 টু এত
আচ্ছা, অনেকে ভাবতে পারে 2020 পরে তো অন্য সাল হয়ে যেতে পারে। তো এর জন্য কি হবে, এর জন্য ফার্স্ট প্রিন্সিপাল দেয়াই আছে, প্রিন্সিপাল নিয়ে কোনো সমস্যা নেই। রেট অফ ইন্টারেস্ট 4% পার annum। R equals to 4% per annum। এবার হচ্ছে টি এর ভ্যালু, জানুয়ারি ছোটবেলায়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, এটুকু একটু কষ্ট করে করতেই হবে, এর কোনো শর্টকাট নেই। ঠিক আছে, তুমি যদি বলো যে আমি হচ্ছে খাবার খাবো তার শর্টকাট, তাহলে একটাই হবে, সে স্যালাইন দেওয়ার মতো খেতে আর পারবে না। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি কত হবে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এটা জানো তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জুলাই আগস্ট ওখানে ব্যাক করবে, তো যোগ করলে কত আসছে? 10, 11, 12, 13, 14, 20। 4, 3, 7, 3, 10, 6, 16, 6, 22, 5, 22, 6, 28, 30, 300 আসছে। আসছে তো? তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো এটাকে কি করতে হবে? ইয়ার করতে হবে, করতে হবে না? 365 ভাগ করতে হবে না? তাহলে এবার আই এর ভ্যালু কত আসবে দেখো। বারবার বলছি, স্টাডি মেটেরিয়াল থেকে আমি যেগুলো বলবো সেগুলো করবে, একদম এক্স্যাক্টলি সেম টাইপের অঙ্ক করবে। পিআরটি বাই 100। তো পি এর ভ্যালু, আর এর ভ্যালু 4, টি এর ভ্যালু তোমরা নিজেরা করো, আমি এখানে করছি। মোস্ট প্রবাবলি ফ্র্যাকশনে আসবে এটা। পরীক্ষার সময় আশা করি ফ্র্যাকশন দেবে না, একটু ভদ্র সভ্য অ্যান্সার দেয় ওরা। এটা হবে, তো এটাকে একটু ক্যালকুলেটর তোমাদের ইউজ আছে কিনা জানি না, তো ওরা পরীক্ষার সময় এরকম দেবে না, এটাতে একটু সালটা ইয়ে দিয়ে দিয়েছে, বাট এখানে কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি 263 পয়েন্ট সামথিং আসবে, 0.01 আসবে, ওটা ইগনোর করো। আচ্ছা, আবার বলছি, কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা আছে? কিভাবে ডে থাকলে সেটাকে ইয়ার করতে হবে, দিয়ে ক্যালকুলেট করতে হবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়ালও আছে, তোমাদের যারা স্টাডি মেটেরিয়াল, এটা বেঙ্গলি স্টাডি মেটেরিয়াল যাদের কাছে আছে তাদের কাছেও আছে, ইংলিশেও আছে, ইংলিশের এক্সারসাইজে দেওয়া আছে। আর এই সেম টাইপের অঙ্ক আমি আবার বলছি 2023 করেছিল, 2023 এই অঙ্ক করেছিল, এক্স্যাক্টলি সেম অঙ্ক, শুধুমাত্র ওখানে 26 এপ্রিল ছিল, সেখানে 26 অক্টোবর দিয়েছে, একটু চেঞ্জ হয়েছে। তো এর আগের বছর বা তার 2023 বা 2024 অনেকে 10 এর 10 পর্যন্ত পেয়েছে। কয়েকটা পার্টিকুলার চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলো থেকে 2-3টে করে কোশ্চেন পড়বে। আর এখন নতুন অ্যাড হয়েছে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আর লগারিদম, এইটা থেকে এখন কোশ্চেন দিচ্ছে একটা একটা করে। তো মানে ওই এই জায়গাটা করলেই তুমি 2-3টে কোশ্চেন পাবে, এই জায়গাটা আর পার্সেন্টেজ প্রফিট এন্ড লস, এখান থেকে 4টে কোশ্চেন পড়বে মিনিমাম। আর তোমাদের
এর প্রিভিয়াস ইয়ার করাবো, কোথায় প্রিভিয়াস ইয়ারের টাইপের অঙ্ক আছে আমি সেটাও বলে দেবো। আর সেই সাথে আরেকটা পোর্শন আছে জিওমেট্রির পোর্শন, যেটা হচ্ছে 2D 3D জিওমেট্রি, সেখান থেকে 3টে কোশ্চেন পড়ে, 4 3 7 হয়ে গেল। আচ্ছা, এবার এরপর সবার হয়েছে, আমি আরো যে টাইপের প্রিভিয়াস ইয়ারে এখনো পর্যন্ত আমি অঙ্ক পেয়েছি সেই টাইপের অঙ্ক দিচ্ছি, কারণ টাইপ অনেক আছে আর প্রিভিয়াস ইয়ারে আরো অনেক রকমেরই অঙ্ক পড়েছে, কিন্তু আমি আজকে মেইনলি ফোকাস করছি সিম্পল ইন্টারেস্টের উপরে। আচ্ছা, আবার একটা অঙ্ক করো প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে পিওয়াইকিউ টাইপ, পিওয়াইকিউ টাইপ, আর প্রিভিয়াস ইয়ার 2022 এ পড়েছে। ফাইন প্রিন্সিপাল what principal will amount 626 rupees at the rate of 3% per annum on 6 years. সেমন একটু কি বললে, what principal will amount rupees this, এটা পিওয়াইকিউ, আর এখানে এগুলো যা আছে সব স্টাডি ম্যাটেরিয়াল থেকে দিচ্ছি। পিওয়াইকিউ এর সেম টাইপের অঙ্ক পড়েছে, দিলাম তোমাদের। স্যার আমরা এটা পড়ি পরে বলবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি করলেও তোমাদের বোর্ডের দিকে দেখার দরকার নেই, তোমরা তোমাদের অঙ্ক করে করো, আমি আস্তে আস্তে আমি ট্রাই করছি। answer হবে 700. কত আসছে? দেখো আমি দু রকম মেথডেই করে দিয়েছি, এটার জন্য ক্যালকুলেটর কিছু লাগবে না, মুখে মুখে হবে। ছোটবেলায় এই যে নামটা বলে থাকি, what principal will amount,
তাই অ্যামাউন্ট মানেই বলেছি যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আগে নর্মাল মেথডটা বলে নিই, তারপর শর্টকাটে যেটা দেখিয়েছিলাম সেটাও বলে দিচ্ছি। তো প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে হচ্ছে 826। তাহলে ধরে নিই তার ভ্যালু বের করতে হবে, প্রিন্সিপালের ভ্যালু বের করতে হবে। ধরে নিচ্ছি প্রিন্সিপাল x, তাহলে ইন্টারেস্ট ইজ রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, I equals to PRT/100 একটাই ফর্মুলা জানি, এটা মাইনাস x equals to প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম বাই 100, কোন মাল্টিপ্লাই দিস এই 100টা ওইদিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 118, তাহলে x এর ভ্যালু দিস বাই দিস 700। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার শর্টকাটে কি বলেছিলাম, প্রিন্সিপালের ভ্যালু a ইনটু 100, 100 প্লাস r ইনটু t, r এর ভ্যালু 3, t এর ভ্যালু 6, 3 6 18 প্লাস 100 118, তাহলে এটা নিচে এসেছে, একটা সাথে মাল্টিপ্লাই করি। তো দুটোই সেম জিনিস, যার যেটাতে ইচ্ছে হবে সেটাতেই করবে। ঠিক আছে, একটা স্কুলে দুটো করে শ্রেণী থাকতো না, দেখতে এটা যদি বড় স্কুল হয় এদিক থেকে ওটা শ্রেণী থাকে, একটা এদিক থেকে ওটা শ্রেণী থাকে। এবার তুমি তার প্রার্থনা করে মাঝের দিকে এসছো, কিছু 4-5 জন বন্ধুর একটা গ্রুপ এদিকে শ্রেণীতে গেল, কিছু জন এদিকে শ্রেণীতে গেল, কিন্তু বেসিক্যালি তোমাকে সেই তোমাদের সেম ক্লাসেই যেতে হবে, বেসিক্যালি সেম অ্যান্সারই আসবে, সেম স্টেপই হবে, শুধু দুটো ডাইরেক্ট মনে রাখতে পারলে হবে, আর এটা হচ্ছে একটু মাথা কাটিয়ে এর ভিতরে করতে হবে। আজকে আর টাইম কম নেই বলতে চলে, তো আমি বলবো তোমাদের কি এবার বলছেন কি করতে হবে। তো এর উপরে এরপরের দিন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, তার উপরে অঙ্ক করাবো, তার প্রিভিয়াস ইয়ার করাবো, তারপর প্রিভিয়াস ইয়ার অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে বেশি অঙ্ক করে, তারপর সিম্পল কম্পাউন্ড বেশি করে অঙ্ক সেগুলো করাবো। তো আজকে সিম্পল ইন্টারেস্ট যেগুলো পড়ানো হলো, বেশিরভাগের কাছেই তো বেঙ্গলি নোট, বেঙ্গলি সব বেঙ্গলি নোট, তোমার কাছে শুধু ইংলিশ। ঠিক আছে, বলে দেবো। তো তোমাদের ফার্স্ট কাজ হবে এই নোটে যেগুলো করে দেওয়া আছে, দেখো পেজ নাম্বার সেকেন্ড পেজ থেকে, ঠিক আছে, এই যে বার্ষিক 5% সরল সুদের হারে 5,000 টাকা 4 বছরের সুদ কত হবে, এইখান থেকে শুরু করবে। এমন কোনো কনসেপ্ট নেই আমি বলিনি, প্রত্যেকটা কনসেপ্ট আমি বলে বলে গেছি। প্রবলেম 8, 6, 7, 15 একদম এই প্রত্যেকটি প্রবলেম একটাও বাদ দেবে না। এই প্রত্যেকটি প্রবলেম এখান থেকে কতটা পর্যন্ত আছে, টোটাল অঙ্ক আছে এখানে 47 অঙ্ক আছে, 47টা অঙ্ক আছে। তার মধ্যে কোনগুলো বেশি পড়ছে, কোনগুলো আমি বেশি করাচ্ছি, সেগুলো থেকেই বুঝতে পারবে যে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কোন জায়গা বেশি ইম্পর্টেন্ট আর প্র্যাকটিসের মধ্যে ডিফারেন্ট আছে। প্র্যাকটিস তোমাদের সবই করতে হবে, কারণ অঙ্কটা তোমার মাথায় বসাতে হবে। মাথায় যখন বসে যাবে তখন যে এই জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে তখন এগুলো প্র্যাকটিস করবে, আর সেগুলো আমি বলে দেবো। কিন্তু এইখানে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো আগে না দেখে ট্রাই করবে, তারপরে যেগুলো করবে, তারপরে না পারলে প্রসেসটা দেখবে, তারপরে না বুঝতে পারলে আমি বলছি না এগুলো না, যেগুলো করে দেওয়া আছে, যে 47টা অঙ্ক করে দেওয়া আছে, এই নোটটাতে 47টা অঙ্ক শুধু করেই দেওয়া আছে। হ্যাঁ, অ্যানসার যেগুলো করে দেওয়া আছে, তো এর মধ্যে হ্যাঁ এইগুলো আগে তোমরা উদ্ধার করো যেগুলো করে দেওয়া আছে। এইরকম টাইপের অঙ্ক আবার এক্সারসাইজও আছে। তো আমি তার মধ্যে কোনগুলোতে বেশি জোর দিলাম, কোনগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে বলে দিলাম, তো একটা তোমাদের মানে বুঝতে পেরে গেছো যে এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। তো সেগুলো আগে দেখবে। আমি যে অঙ্কগুলো করিয়েছি, আমি হয়তো কিছুটা ইংলিশ নোট থেকে করিয়েছি, কিছু বেঙ্গলি নোট থেকে করিয়েছি, কিছু প্রিভিয়াস ইয়ার থেকে করেছি। অঙ্ক দেখলেই বুঝতে পারবি স্যার এগুলো কাজ করে গেছে। মানে আমি যা শিখিয়েছি এর বাইরে কোনো কনসেপ্ট লাগবে না, কিছু ট্রিকি অঙ্ক থাকতে পারে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। কিন্তু এই যে 47টা অঙ্ক আছে এগুলো এর পরের দিন আমি খাতা দেখবো, যে অঙ্ক লিখবে, অঙ্ক শর্টকাটে অ্যাডলিস্ট করবে, পুরোটা লিখে লিখে করতে এমন কোনো মানে নেই, মাথার মধ্যে যেন থাকে। তাহলে এই জায়গাটা একদম ক্লিয়ার হলে এরপরে এর উপরে থাকে কি কম্পাউন্ড, ছেলে হয় সে হচ্ছে বাবা, তাকে শেখানো হবে, তারপরে বাবা ছেলে একসাথে যে কাজটা করবে। আচ্ছা, এবার ইংলিশ ভার্সনের নোটও সেম টাইপেরই জিনিস আসবে। তো এর ফার্স্ট কাজ হবে যে অঙ্কগুলো শুধু করে দেওয়া আছে, যেমন আমি তোমাকে ইংলিশ ভার্সনের নোটে বলে দিচ্ছি, নোটটা উল্টাবে, একদম ফার্স্ট পেজের যেটা এক্সাম্পল 1, 2, 3, 4, 5 পর্যন্ত দেখো এক্সাম্পল দেওয়া আছে, হয়ে গেল।
তারপর দেখো সাম ইউজফুল শর্টকাট মেথড বলে লেখা আছে। ওই শর্টকাট মেথডের দেখো ওখানে একের দাগে একটা ফর্মুলা লেখা আছে, যে ফর্মুলাটা আমি শর্টকাটে এখানে লিখেছি। ওর রেসপেক্টে দেখো একটা বা দুটো অঙ্ক দেওয়া আছে, ওটা করলে ওই 6 এর দাগের যে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আমি এখন শেখাইনি। তারপর যে জিনিসগুলো আছে কয়েকটা, এগুলো আমি পরের দিন আবার কম্পাউন্ড যখন বলবো তখন ইয়ে করবো। আচ্ছা, এর হচ্ছে লাস্ট পেজটা আমার কাছে নেই। এর লাস্ট পেজটা তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে কি, এটা দেখি আমাকে দাও। আমার কাছে নেই। তো তোমরা এক কাজ করবে, এই যে দেখো একের দাগের অঙ্কই তোমাদের যে অঙ্ক বারবার বলছি যে পরীক্ষায় পড়ছে, যেটা সিম্পল ইন্টারেস্ট অফ ₹500 6% পার annum May 3rd to July 15 সেম ইয়ার। বুঝতে পেরেছো? তো এই অঙ্ক বাংলা নোটেও আছে, ইংলিশ নোটেও আছে, যে কোনো নোট ধরবে পড়বে। তো একের দাগ, দুইয়ের দাগ, আর সব সেম সেম সব যেগুলো আছে তোমরা ট্রাই করবে এই 21 পর্যন্ত। 21 তোমার আগে এই 20 পর্যন্ত আগে ভালো করে করো, যাতে ইংলিশ নোট আছে। 20 পর্যন্ত ভালো করে করো, এদিকে 20 আর লাস্ট পেজে চলে যাও। লাস্ট পেজে 22 থেকে 30 পর্যন্ত এগুলো ট্রাই করবে। আমি এই কারণে এগুলো বললাম, কারণ যেই কনসেপ্ট আমি শিখিয়েছি বা যে স্যার কত কত বললেন? কোন নোটে বলো? স্যার বেঙ্গলি নোট। আচ্ছা, বেঙ্গলি নোটে দেখো 47টা অঙ্ক করে দেওয়া আছে। যে অঙ্কগুলো করে দেওয়া আছে ওগুলো এর আগে ভালো করে করো। ওই 47টা অঙ্ক ক্লিয়ার করো, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। বোঝা গেছে? ক্লিয়ার? বেশিরভাগের কাছে তো বেঙ্গলি নোট আছে, ইংলিশ নোট তো এক দুজনের কাছে মাত্র আছে, যারা বাচ্চাদের বাংলা অসুবিধা হয়। তো ওই অঙ্কগুলো আগে ক্লিয়ার করো। আর দেখবে প্রিভিয়াস ইয়ার আমি কোনটা কোন সালে করেছি সেটাও দেখিয়ে এখানে করিয়ে দিলাম। আর ওই প্রিভিয়াস ইয়ারের মতো যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো আমাদের নোটে আছে, সেগুলো আমি 4-5টা করেছি, এরপরে আবার করা হবে। তো আগে কম্পাউন্ড ইন্টারেস্ট শিখে নেবো, তারপর ওই দুটো থেকে আবার অঙ্ক করা শুরু করবো। কারণ সব অঙ্ক শুধু কম্পাউন্ড শুধু সিম্পল দিয়ে হবে না, মিক্সচার অঙ্ক থাকবে, তো দুজনের কনসেপ্টই একসাথে ইউজ করবো। তো আজকে ম্যাথ ক্লাস এখানেই বন্ধ। এরপরের ক্লাস তোমরা করো।